বেশি রাখছে। হ্যাঁ অবশ্যই লিটারে এখানে পাম্পে আমরা কত 18 টাকা না 20 টাকা পাই? 20 টাকা। 20 টাকা পাই, এইখানে ওরা 30 টাকা করে রাখছে। মানে আমি যার কাছ থেকে বাইক নিছি ও 30 টাকা রাখছে, আর রাস্তায় থেকে যে 1 লিটার ভরছি ও 50 টাকা রাখছে, 150। 30 রাখে নাই। ওরা 30 টাকা রাখছে। এছাড়াও আপনারা আসার পর আর কোনো রকম ধরেন, এটা তো বাইকের ব্যাপারটা, যে এই যে বিচে বসাই যে সিটগুলো আছে এইগুলো, তারপর খাবার, এরকম কোনো প্রতারণা মানে স্ক্যামের শিকার হয়েছেন কিনা? যে এরকম কোনো শিকার হয়নি। স্ক্যাম দিয়ে আমরা মানে স্ক্যাম দিয়ে প্রতারণা না, মানে এক্সেসিভ চার্জ আর কি, Excessive লোকালদের charge, কাছ থেকে বেশি না, চার্জ ওইটা নিচ্ছে। আমরা হচ্ছে মেনুতে যেটা পাইছি ওইটাই, এর বাইরে কোনো নেওয়া হয় না। খাবারের মান ভালো ছিল, হ্যাঁ, খাবারের মান ভালো আর ছিল। তারপর স্টাফদের বিহেভিয়ার এরকম। হ্যাঁ, এগুলো তো বিকল্প নেই। আপনারা কোন হোটেলে খেয়েছেন? আমরা হচ্ছে এই প্রিন্সেস হোটেল। মানে এর বাইরে কোথাও খাওয়া বাইরে হয়নি? খাচ্ছি আমরা কড়াইতে খাইছি, কড়াইতে আর কোরাল। এখানে কোরাল, প্রিন্সেসের পাশে কোরাল আছে। করে যদি কক্সবাজারে আসে, আপনি এই যে খাওয়া দাওয়া করছেন এর ভিতরে কোনটা ভালো লাগছে? আপনি আমার যদি সাজেস্ট করেন যে আপনি এটা খান, তাহলে কোনটা খাইতে পারেন? এর ভিতরে আসলে এটা তো 5 স্টার, এটার কথা না বললাম, 5 স্টার তো বুঝেনি। সি প্যালেস, সি প্যালেস। হ্যাঁ, সি বিনস। আর হচ্ছে আপনার যে দুইটা খাইছি এটার ভিতর থেকে কোরাল ভালো লাগছে না? কোরালে বেশি। কোরাল ভালো লাগছে। কোরালে হচ্ছে এটার পাশে আপনার সি ফুড স্যুপ আছে আর কি, এটা হচ্ছে আপনার ক্র্যাব, স্কুইড ফুড, এই সব কিছু মিলে একটা স্যুপ, এইটা একটু টেস্টটা মানে এটা অন্যরকম স্যুপের ভিতরে, থাই স্যুপ বলেন বা অন্য প্রন স্যুপ বলেন, এটা অন্যরকম একটা স্যুপ। রেগুলার সুপের মতন একটু না, এটা ডিফারেন্ট, পানির মতো কালার, হ্যাঁ। টেস্টটা অন্যরকম। আচ্ছা আচ্ছা। যদি কেউ আপনার মানে আপনাদের আত্মীয় কেউ যদি আসে চিটাগংয়ে, তাহলে রেকমেন্ড করবেন এটার কথা? হ্যাঁ, এটার এই স্যুপের কথা অবশ্যই তাকে রেকমেন্ড করা হবে। যে আপনি কি মনে করেন, আপনি তো ঘুরতে আসছেন, এটা কি প্রথমবার আসেন? আরো আগে কক্সবাজার প্রথম। কক্সবাজার প্রথম। এটা কেমন, মানে টুরিস্ট স্পট হিসেবে কেমন সেফ মানুষের জন্য? টুরিস্ট স্পট হিসাবে সেফ, কেউ যদি থার্ড পার্টি ধরে না যায়। আর আপনি একটা জিনিস করতে চাইতেছেন, এটা লোকের মাধ্যমে করবেন না, আপনি নিজে করবেন। নিজে করে যদি 50 টাকা ঠকে যান ভালো, যদি লোকের মাধ্যমে করতে চান অতিরিক্ত টাকা লাগবে। এখানে আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। অন্য কারোর সাথে কথা না বলে সরাসরি গিয়ে কথা বলবেন। ওয়েবসাইট লিংক আছে বা ওনাদের যে কার্ড নাম্বারগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করে আসাই বেশি উত্তম। অন্য কারোর সাথে হোক সে পরিচিত বা পরিচিত, অন্য কারোর সাথে যোগাযোগ করে আসলে সেখানে স্ক্যাম হয়, স্ক্যামের শিকার হওয়াটা মানে আমরা হই। বেশি থাকে। আচ্ছা, এই যে এটা যে বললেন যে অন্যদের সাথে কন্ট্যাক্ট করে আসলে হচ্ছে স্ক্যাম হওয়ার এটা হচ্ছে সুযোগটা আমরা আছে। ভিডিওতে মাঝে মাঝে দেখছি, প্লাস আমাদের ভাই ব্রাদার যারা আসছে তাদের মুখ থেকে এটা শুনে আসা আমাদের। আচ্ছা, কিছু মনে না করলে ওই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করা যাবে? মানে ওনাদের নাম বলা লাগবে না, বা ওনারা কি ধরনের প্রতারণার শিকার হয়েছে বা স্ক্যামড হয়েছে এটা ওনারা একটু। তো শিকার হয়েছে এরকম কথা আমাদেরকে বলে নাই, বাট ওনারা বলছে এখানকার পরিস্থিতি দেখে আমাদেরকে বলছে। আচ্ছা আচ্ছা। ভাই, আপনার আসার পর কি কি এক্সপিরিয়েন্স করলেন? যেমন ডার্ট বাইক আছে, তারপর হচ্ছে জেট স্কি আছে, প্যারাগ্লাইডিং আছে, কোনটা কি চড়া হয়েছে? মানে হ্যাঁ, ঘোড়া আছে? ঘোড়ায় আজকে উঠছি, ঘোড়ায় উঠছি, আর হচ্ছে ওইটা কি স্পিড বোট না? জেট স্কি। জেট স্কি। ওইটাই হ্যাঁ, কেমন এটা রাইড লাগছে? করা হয়েছে, আচ্ছা। এটা তো ভালো লাগছে। ওইটা ভালো এটা লাগছে। কতক্ষণের জন্য দেয় মানে? ওইটা অনেক টাকা নিচ্ছে। এটা হচ্ছে 4 থেকে 5 মিনিট, মেবি 800 টাকা বা 1000 টাকা। হায়। এটা কি মনে হয়েছে যে অনেক বেশি? হ্যাঁ, এটা অবশ্যই অনেক বেশি নিচ্ছে। বা আমরা এর থেকে কমে নিতে পারি হয়তো না। আরো দেখা দুই গেছে তিন জনের সাথে ঘন্টা কথা বলছি। অনুযায়ী যদি উনি 700-800 টাকা চার্জ করতো, দেন আমরা 1 ঘন্টা পর্যন্ত অনেক দূর রাইড দিতে পারবো, তাহলে ঠিক আছে। কিন্তু জাস্ট এখান থেকে যাবে সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট, আবার 2.5 মিনিটের ভিতরে যাবে। ওদের আর যাইতে এখান থেকে সময় লাগে না। মানে পারে দাঁড়া হওয়ার পরে সর্বোচ্চ আপনি যে কয়টা ছবি আর কি আমরা তুলতে পারি। ক্যামেরাম্যানের ছবি তুলেছে, মানে ওই ক্যামেরাম্যানদের ছবি তুলানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যান। ওইটার অভিজ্ঞতা কিরকম ছিল? ক্যামেরা কি বলবো, ছবি প্রতি 4 টাকা করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে আমাদের গতকাল কিরকম তাহলে আমরা গতকাল জোরপূর্বকই scam তুলেছে? কিভাবে? কত টাকা যেমন নিচ্ছে? আমাদের 5 টাকা করে নিয়েছে। 5 টাকা। আমরা আজকে 4 টাকা তুলছি, গতকালকে 5 টাকা তুলছি। কিন্তু ওনাদের একটা নির্দিষ্ট লিমিট দেওয়া হয় যে আপনারা এই কয়েকটা ছবি তুলবেন, যে 20টা বা 25টা। ওনারা কি করে বলে যে হ্যাঁ এই কয়টাই তুলছি, আবার বলে আপনি চুজ করে নিতে পারবেন, যদি পছন্দ না হয় ডিলিট করে দিবেন। যখন ছবিগুলো আমাদের দেখায় তখন তো উনি একটা স্কিপ করে না, একসাথে 3-4টা স্কিপ করে দেখায় যে না এটা এরকম। কিন্তু যখন ছবিগুলো ফোনে আসে আমরা দেখতেছি, দেখা গেল 50টা, কিন্তু আমাদের মনে হলো যে ছবি আসলো 70টা 80টা এমন। জি জি, আমাদের সাথে এটা একই হচ্ছে পোজে ছবি গতকালকে। হচ্ছে আপনার কয়টা 4টা 5টা, আবার এমন আছে এক পোজেই 10টা ছবি উনি নেয়, কিন্তু আমাদের স্কিপ করে দেখায়। তারপর কিন্তু দাম আবার ঠিকই 10টাই নেয়। ঠান্ডা পানি দেবো? না না। সবগুলোই এছাড়া আপনার জেট স্কিটা মনে হয়েছে যে হ্যাঁ। স্ক্যাম একটা? হ্যাঁ, এটা পুরোটাই scam। পুরাটাই scam।
তাহলে আপনি ওনারা যদি- অনেক চার্জ করে, ওনারা জনপ্রতি মানে চার্জ করে হচ্ছে 1000-1500 এমন, ওনারা বলে যে 2 জন গেলে 3000 2000 এমন। ঘোরার ব্যাপারটা, ঘোরাও তো চড় হয়েছে আজকে। ঘোরার ব্যাপারটা এইটা ঠিক ওরা আছে, আমরা যেহেতু ওইভাবে আমরা লং টাইম নেই নাই, long জাস্ট time ছবি নেই তোলার নাই, জন্য। just ছবি আচ্ছা, তোলার আচ্ছা। জন্য 4 তো থেকে ওরও তো 5 মিনিট একটা ইয়ে ছিলাম, আছে। দুইজনে 150 টাকা দিছি। এটা কিন্তু বেশি মনে হয় না? এটা শুধু ছবি তোলার জন্য 4 থেকে 5 মিনিট 150 টাকা খুব বেশি মনে হয়। ওটা আমরা মানে 100 যে টাকা ঠিক আছে, পর্যন্ত যেহেতু রাজি আমরা ছিলাম। round দিনে, round দিনে হয়তো বা উনি 150-200 টাকায় আমাদের যদি আমরা অনেক একটু দূর- বলতাম যে অনেক দূর পর্যন্ত যাবো, নিয়ে চলাচল আবার এই করবো, পর্যন্ত আসতো। তাহলে কিন্তু 150 আমরা টাকা দাঁড়া আমাদের করাই মধ্যে রাখছি, ঠিক ছিল। এটা আমরা 100 টাকা পর্যন্ত দিতে চাইছিলাম, রাজি হয় না, পরবর্তীতে আমাদের নিতে হয়েছে। বিচ বাইকে চড়া হয়েছে? আচ্ছা, যখন এরকম দামাদামি করতে যান তখন মানে এরা কি একটু রাগ হয়ে যায়, মানে বা একটু খুব প্যাসিভ অ্যাগ্রেসিভ হয়ে যায় আপনার সেরকম কোনো সাথে? কিছু হয় না। ওনারা তারা পিছনে প্রতিবারই পিছনে বলে যেতেই আপনার থাকে। হয়ে মন চাইলে না, নেবেন, না। না মন চাইলে নেবেন। লাগবে না, এখানে আমাদের আসার পর কি লাগবে না, আপনি এই কোনো প্রকার হয়রানির শিকার লাগবে না। হয়েছেন? না, হয়রানির শিকার হয়নি। কিন্তু ওদের মধ্যে একটা জিনিস আমি পাইছি, আমরা হচ্ছে গতকাল গোসল করতে আসছি, মোবাইল নিয়ে আসছি, যখন গোসল করতে নামবো তখন মোবাইলটা কেটে দিয়ে আসছি, যার কারণে এখন আমরা টায়ার নিব, পানি লাগবে না আনতে। লাগবে না? এটা কি লকারে দিয়ে এসেছেন? না, লকার না আমাদের হোটেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। লাগবে না? না না, লাগবে না। লকার এখানে লকার না, লকার এখানে আছে? লকার আছে, লকারে আমি যাই নাই কখনো। আমরা হচ্ছে আমাদের হোটেল তো এখানেই, এখান থেকে হেঁটে সরাসরি গেটের সিকিউরিটির কাছে দিই। তবে উচিত, লাগবে না যেহেতু ভাইয়া, এখানে অনেক পর্যটনরা আসে, এখানে অবশ্যই লাগবে না সমুদ্রের ভাইয়া, সবাই গোসল করবে। সেই হিসাবে যে এখানে একটা রিস্কের টিম আছে করে, ওনারা চাইলেই পারে যে হয়তো বা 10 টাকা 20 টাকা ঘন্টা চুক্তি চার্জ করে ফোন রাখার তো এই সেফটিটা ওনারা আর কি আমাদেরকে দিতে পারে, যে না, আমরা যেহেতু ছবি তুলবো, আমরা ছবি তোলার পরে তো অবশ্যই ফোন নিয়ে সবসময় গোসল করবো না, জি, জি। গোসল করতে গেলে টাইমটা অনেক লং হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের ফোন রাখতে গেলে অনেক দূরে, লকারও মানে অনেক উপরে, এখান থেকে এসে আবার লকারে রেখে আবার যাইতে হয়, আবার গোসল শেষ করে লকার থেকে নিয়ে তারপরে যেতে হবে। সেই হিসেবে আমরা চাইলেই পারে যে না, পর্যটনের সুবিধার ক্ষেত্রে আর কি একটা ফোন রাখার জন্য। হ্যাঁ, লকারের কথা বলছিলাম, বললো যে মিনিমাম 3 ঘন্টা রাখতে হয়, 3 ঘন্টার জন্য 300 টাকা, তো এটা তো কোনো মানে হয় না। আমাদের এইটার অভিজ্ঞতা নেই, আমরা লকারে আমরা যাইনি। রাখি নাই, আমরা ওই পাশে গোসল দিছি তো, যার কারণে আমরা একদম ঠান্ডা পানি, জুস, ঠান্ডা পানি। এখানে কোনো রকম মানে পেলাম না যে না একটা ফোন রাখবে বা একটা জিনিস রেখে এখানে রাখা যাবে, এমন কোনো নাই, নিরাপত্তা পাওয়া যায় না। আচ্ছা, আর আমি যেটা বলতে চাইছিলাম, যেমন আমি যে টায়ারটা নিয়েছি, আমাদেরকে বলছি যে আন্টি ছিল একজন, যে আমার কাছে তো টাকা নাই, আমি মোবাইলটা রেখে আসছি, গোসল করতেছি, এখন আমাকে একটা টায়ার দিতে পারবেন? পরে বলছে ঠিক আছে, আপনি আপনার নাম্বার দেন, নাম্বার দিয়ে একটা টায়ার নিয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো ছিল। তবে উনি চার্জ বেশি নিছে, বাট টাকা ছাড়াই আমাকে টায়ার দিছে। চার্জ কিরকম নিয়েছে? 100 টাকা নিছে 1 ঘন্টা, আচ্ছা আচ্ছা। 1 ঘন্টা 100 টাকা, এমনই বাট না, টায়ার এটা দিছে। কি রেট করাই যে ঘন্টায় এটা নাকি ওনাদের রেট করা, আচ্ছা, ঘন্টা আচ্ছা। 100 টাকা। তবে ওই টাকাটা আমি আজকে দিছি, ওনার ফোন নাম্বার দিছি, ফোন দিছিল, তারপর আমি আমার 2 সিম দিয়ে ফোন দিছি, দুইটাই ব্লক করে দিছি। আজকে আইসা আবার খুঁজে বের করছি, পরে বললাম, বলার পর বলে যে আমরা তো মোবাইল বুঝি না, হইতে পারে, পরে টাকা দিছি। আচ্ছা, আপনার মানে কি মনে হয় কক্সবাজার আসাটা সেফ? আমাদের Safe যদি কেউ কারো কোনো চক্রে না পড়ে। আচ্ছা, আপনাদের আসার পথে বা গাড়িতে, তারপর হোটেলে তো কোনো প্রকার হয়রানি? না, এরকম কোনো প্রকার হয়রানি হয় না, গাড়িতে, হোটেলে কোনো রকম কোনো কিছু এইখানে স্ক্যামে পড়তে গেলে আপনার যদি লোক ধরতে দেন থার্ড পার্টি, তাহলে ওরা হচ্ছে আসছে ফ্রেন্ড সার্কেল নিয়ে, ওদের সবার ইন্টারভিউ নেওয়া যাবে, ম্যানেজ করে এখান থেকেই 2-3টা এক্সট্রা করে আনা যাবে। ওর হচ্ছে একটা কলাতলি ব্রিজ, আচ্ছা আমরা তো ভাই, ওদিকে মুভ আর করবো। যেহেতু এটা শেষ করে নে? আপনার কি মনে হয় যে এখানে ঘুরতে আসলে আপনারা যেহেতু শিকার হয়েছে বা শিকার হয়েছে এমন কেউ দেখছেন নাকি যে শিকার হয়েছে হয়রানি? এরকম তো আসলে দেখি নাই, বা আমরা যাদের কাছ থেকে শুনছি ফ্রেন্ড সার্কেল, মাঝে মাঝে কিছু ভিডিওতেও দেখা যায় যে আপনারা কক্সবাজার গেলে এই ভুলগুলি করবেন না, এইগুলো থেকে শিক্ষা নেওয়া। আচ্ছা ভাই, এটা কি ধরেন মানে নারীরা বেশি হয় আসলে হয়রানি না পুরুষরা? এরকম নারী পুরুষ সঠিক বলতে পারবো না, এটার বিষয়ে কোনো ধারণা নেই। আমি sorry। হ্যাঁ, এটাই এখানে লোকালদের ব্যবহার তারা কেমন, ফ্রেন্ডলি নট ফ্রেন্ডলি? ওদের মূল ফোকাস ব্যবসা, আপনার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, বাট ফ্রেন্ডলি কথা বলে একটা দেওয়ার কথা বলে 2টা দিবে, ওর কোনো সমস্যা না, ও দিতেই থাকবে আপনারা, টাকা দেওয়ার সময় একটা কম দিতে পারবেন না। মূল ফোকাস ব্যবসা, আপনার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, কিন্তু ওর ফোকাসটা আলাদা ব্যবসা। এখানে মার্কেটগুলো কেমন? এখানে মানুষরা আপনার
কেমন বিহেভিয়ার করে তা যাওয়ার পর? ধরেন আপনি একটা জিনিস দরদাম করলেন, but আপনার লাস্ট মোমেন্টে মনে হলো এটা আমার পছন্দ হয় না, তখন আপনি আসেন, কী রকমের ওরা আপনার দিকে মানে ব্যবহার করে? আসলে সবাই তো ওদের আসলে এক ভাষা না। আমাদের জানা নাই, ওদের ভাষায় ওরা কি বলে এটা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে একটা প্রবলেম। লুকের ব্যাপারে যেমন দেখায় বিরক্তি বোধ করতেছে। অবশ্যই একটু বিরক্ত বোধ তো থাকবে, ওদের ভিতরে একটু থাকবে। আপনারা বিচ থেকে কোনো ধরনের সুভেনিয়ার যে একটু আগে যেখানে ছিল ব্রেসলেট, ইয়াররিং এগুলো নিয়েছেন এই 4-5 হ্যাঁ। দিনে? কীরকম চার্জ করেছে আপনাদেরকে? ওরা হচ্ছে, আমি তো নিছি হচ্ছে এক এক জায়গায় এক এক রকম চার্জ। যদি আমি একটু উপরের মার্কেটগুলোতে যাই, যেগুলো রাস্তার পাশে, জি। ওইদিকে গেলে পরে দেখা গেছে এখান থেকে আমি যেটা 50 টাকা দিয়ে কিনলাম, ওইখান থেকে কিনতে গেলে হয়তো আমার 100 বা 150 টাকা লাগবে। তাহলে আপু আপনার মতো হচ্ছে বিচে দামটা একটু কম। হ্যাঁ, বিচে যেহেতু ওরা নিয়ে আসে, নিচে ওরা দাম কম, একটু এইখান থেকে যে ওইখানে দোকান আছে, এই এখানে বিচের পাশে দোকান, এখানে একটু বেশি, আরো বেশি রাস্তার পাশে দোকানে। আচ্ছা জিনিস সেম, শুধু জায়গা ভিন্নতার কারণে ওরা প্রাইসটা একটু বেশি বেশি করে। আচ্ছা ভাই, আসার পরে আপনি কি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যেমন পুলিশের তৎপরতা, এছাড়াও যে যেহেতু বাহিনীতে আছেন, এদের কেমন মানে তৎপরতা দেখছেন? যে তারা এরা কি হচ্ছে নিরাপত্তার দিকে সবসময় দেখছি অটল আমি, কারণ কালকে রাতেও একটা বাচ্চা নাকি হারানো গেছিল, পুলিশ সবাই আসছে, আর অল টাইম রাতের বেলা দেখে গেছে লাইট মাইরা দৌড়ায়, পুলিশ লাইট মাইরা চলে আসে, দিনের বেলায় থাকে, আর পুলিশ বক্স আছে এইদিকে। আচ্ছা, যদি আপনি আমার কাছে মনে হয়েছে ভালো, কিন্তু আমরা আসলে কীরকম প্রোটোকল দিয়ে থাকে আমি ওইভাবে এটা নিয়ে আইডিয়া করিনি বা জানার চেষ্টা করিনি। যদি ভাইয়া মনে করেন যে এখানে নিরাপত্তা একটু বাড়ানো দরকার, তাহলে আপনি কি কি সাজেস্ট করবেন? নিরাপত্তা বাড়াইতে গেলে বাহিনী সাজেস্ট করবো আমি, পুলিশই সাজেস্ট করবো। এছাড়াও পুলিশ তো থাকবে, তাছাড়া ধরেন টেকনিক্যাল যেমন সিসিটিভি, লাইট, হ্যাঁ, এগুলো তো বা আপনাদের কি মনে হয় লাইফ গার্ডের সংখ্যা বাড়ানো উচিত? লাইফ গার্ডের সংখ্যা একটু বাড়াইলে ভালো হয়, আমার দেখাই মনে যায় হয় না যে কই আছে। প্রতিটা বিচে আমি তো চিনি না লাইফ গার্ড বা আমাদের যে একজন লোক যদি ভাইসা যায়, আমি কার কাছে গিয়ে সবসময় কি পুলিশ বক্সে আসবো ধরে? এখানে তো কেউ নাই, আমি কাকে খুঁজবো? তো দূরে এখানে একটা ওইখানে একটা একটু হ্যাঁ, দূরে যাইতে যাইতে- আমি কাকে আমার খুঁজবো? আমি তো হিসেবে চিনি মনে না, করেন যে আমি 200 তো মিটার প্রথম। পর একটা করে লোক থাকা অন্তত প্রয়োজন। কারণ যাকে দেখলে আমরা চিনতে পারবো, এখানে যার যেমন ড্রেস অনেক আপটাই যেন লোকজন এরকম। জড়ো, এখানে তো মনে করেন সব দেখা গেছে ইয়াং বয়সের ছেলেরা আছে, যারা একটু কাপল আছে বা যারা একটু মধ্যবয়সী, তারা কিন্তু সবসময় একটু পার দিয়েই থাকবে। এই পারের থেকে পুলিশ বক্সটা যেতে যেতে অনেক বেশি দূরে। এখানে একটা ঘটনা ঘটতে তো 2 মিনিটও সময় লাগে না। এখন এইখানে অবশ্যই তাহলে একজন প্রয়োজন, নিরাপত্তা বাহিনীর প্রয়োজন বা একজন গার্ডের প্রয়োজন, যেন একটা সমস্যা হলে সাথে সাথে আমরা এখানে বলতে পারি। আমরা একটা জিনিস কাউকে লক্ষ্য করলাম যে একজনের একটা আর কি ছেলে হারানো গেছে পানির ভিতরে, রাত করে লোক কান্না করতেছে, কিন্তু পুলিশ বক্সে তার আসতেই হবে। নিজে ওইখান থেকে একটা উনি ব্যবস্থা চিন্তাছে না নিবে, পুলিশ বক্স। জি জি জি। ওইখান থেকে একটা ব্যবস্থা নিবে আমার বা পাশে ওইখান একটা থেকে কোনো পিস্তি কিছু ছিল, করবে, ওরে ওইটার বলতেছে কোনো বাবা way তুমি নেই। একটু চলো না পুলিশ বক্স থেকে। ওনার এইখান পর্যন্ত এসে তারপরে ওইখান পর্যন্ত যেতে হবে, এটা তো কিন্তু লোকটার কিছু হয়েও যেতে পারে। এমন আছে কালকে যেহেতু আমরা নামছি, সমুদ্রের ঢেউ এত বেশি যে ঢেউ আসার পরে আবার পিছন দিকে অনেক তাড়াতাড়ি নিয়ে যায়। এমনকি আমি পর্যন্ত অনেক দূরে চলে গেছিলাম, হয়তো সাঁতার জানি, আমার ক্ষেত্রে প্রবলেম হয়নি। এমন হইতে পারে যে না আমার সাঁতার সে নাও জানতে পারে। সেই ক্ষেত্রে একজন লোক পুলিশ বক্স পর্যন্ত গিয়ে বলতে বলতে লোকটা অনেক দূর পর্যন্ত ভেসে যেতে পারে বা তার জীবন মানে প্রাণহানির একটা সংকট অবশ্যই থাকে। সেই ক্ষেত্রে নিরাপত্তা বাহিনী বাড়ানো আমি মনে করি যে অনেক বেশি জরুরি, জি জি। বা অন্তত না হলেও 200 মিটার পর করে একজন করে থাকা অনেক প্রয়োজন। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে হচ্ছে এই লাইফ গার্ডদেরকে হচ্ছে এই অথরিটি বলছে যে লাইফ গার্ডরা এফেক্টিভ না, তাই লাইফ গার্ডদেরকে সরিয়ে আনবে। মানে এখন তো অল্প আছে বা আছে কিন্তু অল্প সংখ্যক, এই অল্প সংখ্যকদেরকে সরিয়ে আনবে, কারণ এদের মেইনটেনেন্স ফি বা স্যালারি দিতে আসলে অনেক টাকা খরচ হয়ে যায়। তো এই ডিসিশনটাকে আপনাদের কাছে যৌক্তিক মনে হয়? এইটা যেহেতু কারণ একটা এটা যেহেতু মানে সরকারি পদক্ষেপ, এখানে কি বলবো, তবে আমাদের কাছে মনে হয় যে কেউ একজন থাকা ভালো। না না না, এমন হইতে পারে যে এখানে যে যারা পর্যটন আছে ওনারা যদি চার্জ করে যে না অন্তত যেহেতু আমরা আসবো আমাদের নিরাপত্তার জন্যই তো তাদের রাখা, তাদের যদি এটা নিয়ম হয় যে না পার 100 মিটার 200 মিটার পর একটা নিরাপত্তা বাহিনী দিবে, সেই ক্ষেত্রে পর্যটনরা যারা নামবে তাদের ক্ষেত্রে যদি একটা চার্জ করে, এখানে তো হাজার হাজার পর্যটক চার্জ করে যদি তারা তাদের স্যালারিটা মেনটেন করতে পারে, সেটাও হয়, সেটাও আমাদের জন্য ভালো। এটা বাবা পর্যটকদের জন্য অনেক, অন্তত এটা ভালো। হবে না। এটা কিন্তু তাহলে আপু অনেক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি এটা করবে। অনেক, তাহলে বলবে যেহেতু বিচে সরকার- নামতে টাকা দেওয়া হয়। সরকার বিচে যেহেতু নামতে দিবে টাকা না, দেওয়া লাগে, এই পর্যটক- সরকারের অনেক কি হবে। আমাদের এটা সরকার হবে তো না। এফেক্টিভ না, আমরা তো সুবিধা পাচ্ছি না। যেমন কালকের বিষয়টাই বললাম যে একজনের লোক মানে ওনারা সবাই মহিলা মানুষ, একজন পুরুষ মানুষ নাই, যে পুরুষ ছেলেটা ওই মানে পানিতে আছে ওকে খুঁজে পাইতেছে না, ও হচ্ছে ঢেউর দিকে চলে গেছে,
মহিলা মানুষগুলো কিভাবে চিনবে এত দূরে আসছে? জি এত মধ্যবয়সী বিশেষ করে কেউ আছে রাতের একটু বেলায়। বেশি বয়সী আমি বলবো রাতের বেলায় আমার মতে এখানে না নামাটাই ভালো। আচ্ছা, এখানে আপনার ঘুরতে আসার পর সবচেয়ে তো ইনানিটাই ভালো লাগছে। এছাড়াও এই 3টা পয়েন্টের ভিতরে কোনটা? এটা এটা সুগন্ধা। এটাই নাকি এখন বর্তমানে খুব পপুলার। হ্যাঁ, সুগন্ধা অল টাইম পপুলার, কিন্তু ওই ইনানির দিকে এত সৌন্দর্যের লোকজন নাই। দিকে সৌন্দর্যের এটা দিকে ইনানি বেস্ট, কম আমার কাছে ইনানি বেস্ট। হচ্ছে সৌন্দর্যের দিকে একটু বেশি। এখানে নেভি গার্ডদের একটা হচ্ছে একবারে মানে অনেক মধ্য পর্যন্ত একটা ব্রিজের মতো হইছে, যদি নাও যাইতে দেয় তারপরে ওখানে যে জেটি বলেছে বিশাল লম্বা যেটা জি ওইখানে হচ্ছে এই সৌন্দর্যের দিকে অনেক বেশি সুন্দর, ছোট ছোট করে ঘর করা আছে বা অনেক রকম ওই ওই সাইড থেকে প্যারাসিলিং এর জন্য কাছে, রাইডগুলোর জন্য ওই দিকে কাছে। এইদিকে হয়তো শুধু এই স্পিড বোর্ডগুলা, যেটা ওই যে উপরে যে বিচ বোর্ডগুলো আছে এগুলাতে একটু বেশি এটা হচ্ছে বীজগুলোর মধ্যে এটা সদর। ওইদিকে এখানে মানুষ বেশি সৌন্দর্যটা থাকে। অনেক বেশি, প্রাকৃতিক সৌন্দর্য তবে মানুষ ওইদিকে যেখানে বেশি ওইখানে সবারই ভালো লাগে, যার কারণে আমরাও ইনানির দিকে একদিনই যে ঘুরে আসছি করে থাকা হয় না এখানে। আচ্ছা, আপনি বিচে কখন আসতে মানে সৈকতে কখন আসতে পছন্দ করেন? সকালের দিকে আসছিলাম 10টার দিকে। সবচেয়ে মানে ভালো লাগে ওই যে কাছে, হ্যাঁ, এখানে সূর্য সূর্য যাওয়ার দিকে। এছাড়া আপনারা মানে অন্যান্য বাংলাদেশের টুরিস্ট স্পট তো অবশ্যই মানে পর্যটন কেন্দ্র ভ্রমণ করছেন, কিছু কিছু ও, শখ তাহলে আছে। আপনি অবশ্যই ভিজিট করতে হবে আপনার ভাই। হ্যাঁ, করবো ইনশাল্লাহ, শুরু করলাম মাত্র। না মানে ভিজিট করছেন, সেইখানের তুলনায় কক্সবাজারকে কেমন দেখবেন আপনি? যে নিরাপত্তা এবং সব মিলে পর্যটন স্ক্যান ওভারঅল আপনার বা মনে করেন কেউ যদি কক্সবাজারেই ভালো লাগছে, বাট আমি রাঙামাটিতে স্ক্যাম হয়, পাহাড়িদের মাঝে মাঝে উত্তেজনা হয়। আমি রাঙামাটিতে ছিলাম 3 বছর, ওইখানে অনেক জায়গায় ঘুরছি। আর ঘুরছি কোথায়? পতেঙ্গা। পতেঙ্গা থাকি নাই আমি, গিয়ে চলে আসছি। ওখানে ফ্রেন্ডের বাসা ছিল, ওইখানে ছিলাম। আর এইখানেই আমার কাছে মনে হইতেছে না এখানেই ভালো। এখানে আসলাম 3 দিন রইলাম আজকে। আচ্ছা ভাই, এখন তো অফ সিজন চলতেছে, সিজনে কি আসলে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে? এটার সম্বন্ধে কি বলবো আপনাকে, আমার তো এটাই প্রথম ভ্রমণ। আর সিজনে আরো অনেক মানুষ থাকে, এমনও সময় যায় যে মানুষ রাস্তায় রাত কাটায় যায়। শুনছি এগুলা বা নিউজে দেখছি। যদি কেউ ঘুরতে যাইতে চায় তাহলে আপনি বাংলাদেশের কোন পর্যটন কেন্দ্রটা সাজেস্ট করবেন? আমার ক্ষেত্রে সেন্ট মার্টিন, যেহেতু এটা বন্ধ আছে, দ্বীপের ক্ষেত্রে বলেন, পানির সৌন্দর্যের ক্ষেত্রে, সব দিকে আমার মনে হয় বাংলাদেশের ভিতরে, পুরো বাংলাদেশের ভিতরে ওইটাই একমাত্র বেশি প্রাকৃতিক সৌন্দর্য। কারণ এখানে পানি আছে ঠিক আছে, কিন্তু পানিটা একদম নীল না। সৌন্দর্যের দিকে ওইভাবে এইখানে তেমন একটা নেই। এখানে মানুষ বিচে নামতেছে, গোসল করতেছে ঠিক আছে, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে অবশ্যই সেম। আপনার সেন্ট মার্টিন যাওয়া হয়েছে? এইখানে আসছি যাওয়ার উদ্দেশ্যে, বাট এখন যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, বাট আমরা শুনলাম এখান নাকি থেকে গেলে আবার দিনে দিনে হিমছড়ি- চলে আসতে হবে, যার কারণে আর যাই নাই। তবে শুনছি অক্টোবর, এটা কি অক্টোবর চলতেছে না? নভেম্বরের দিকে নাকি খুলে দেবে শুনছিলাম। তবে অপেক্ষায় আছি, দেখি কি হয় বাট আমার নভেম্বরের পরে। আত্মীয় স্বজনের ভিতরে এনারা এসে ভিজিট করছে বছরখানেক আগে। ওনাদের ক্ষেত্রে একটু বসবা আর বলা বেশি আর কি। হ্যাঁ নিয়ে নিই। আচ্ছা, কেউ যদি মানে প্রথমবার কক্সবাজারে আসতে চায় তাদেরকে আপনারা কোন দিকগুলো সতর্ক করে দেবেন? যেন একটা বলেছেন হচ্ছে থার্ড পার্সনের কাছ থেকে না নিতে, সব কিছু নিজেদের গুছাতে, আর কি কি দিক বলবেন যে তারা যাতে একটু কেয়ারফুল থাকে? তারা কেয়ারফুল বলতে তারা এখানে গোসলে নামবে বা এখানে চলাচল করবে, কাউকে টাকা দিয়ে দেবে না। আপনি 200 টাকার জিনিস কিনছেন, আপনার কাছে 500 টাকার নোট, 500 টাকা তার কাছে দিবেন না। সে আগে ভাঙটি করে নিয়ে আসবে, তারপর আপনি তাকে টাকা দেবেন। তা নাহলে স্ক্যাম। হ্যাঁ। স্ক্যাম, ও নিয়ে চলে যাবে। আপনি কোথায় খুঁজবেন তাকে? পাবেন না তো। ভাইয়া এবং আপনারা কি বলবেন? না না সমস্যা নাই, কথা আপনারা বলেন। আসছেন এখানে নিজেদের ভিতরে কোয়ালিটি সার্ভিস করতে, সব সময়টাকে আমরা এমনি তো আজকে চলে যাবো, আমাদের 7:30টায় গাড়ি, 12:54 বাজে। এখানে আমাদের তো আর হোটেল নেই, হোটেল ছেড়ে দিয়ে আসছি 11টার সময় চেক আউট। আচ্ছা, আপনার কি মনে হয় চেক আউট টাইমটা একটু বাড়ানো উচিত? যেমন 2টা করে? চেক আউট চেক টাইম আউট আসলে টাইম আমার হিসেবে 24 দুইটা আওয়ারই করা উচিত। যেহেতু আমরা বুকিং করলে ফুল একদিনের পেমেন্ট করে আছি, সেক্ষেত্রে আমরা 2 ঘন্টা কম পাই। একটাই যদি চেকিং হয় আমাদের 2 ঘন্টা আগে চেক আউট হতে হয়, সেক্ষেত্রে আমাদের মানে 24 আওয়ার চেক দিলে ইন আমাদের হয়ে জন্য, একটা, পর্যটনদের জন্য আউট একটু হয়ে 11টা। তাহলে আপনি মানে আপনি যেটা বললেন, তাহলে আমাদের মতে হওয়া উচিত যে আমি একটাই চেক ইন করলে আমার চেক আউট একটা। চেক আউট একটাই। একটা যদি আমাকে 12টায় ইন করে, আর 12টা আউট করবে।
তাহলে তো আমার 2 ঘন্টা কম হয়ে গেল। আমি পেমেন্টটা তো করতেছি না একদম। না না, সমস্যা নেই ভাই, বলেন সমস্যা নেই। আমার খুশি না পেয়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, আপনিও বসেন। না না সমস্যা নেই। না বসুন। বিরক্ত লাগতেছে আপনাদের। ভাই আপুদের মানে তারা কিন্তু আমাদের আচ্ছা, আপনারা কি কারণ আসছেন? সার্বিক সার্ভে বলতে আপনার মানে ভার্সিটি থেকে আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারের এগুলো নিয়ে কি করবেন? আপনারা কোথায় পেশ করবেন? এগুলো নিয়ে আমরা মানে আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তো আমাদের একটা কোর্সই আছে রিসার্চ মেথোডোলজি। তো আমরা আমাদের প্রফেসরের সাথে এসেছি যে ফিউচারে যখন আমরা সার্ভে করব, মানুষের সাথে কিভাবে কথা বলতে, কিভাবে অ্যাপ্রোচ করতে, র্যাপোর্ট বিল্ডিং কিভাবে করতে, এক্সপিরিয়েন্সের জন্য, শেখানোর জন্য নিয়ে আমরা এসেছি। টোটাল 85 জন আসছি একসাথে। তো আমাদের হলো এরকম ম্যাডামরা গ্রুপ করে ভাগ করে দিচ্ছে, যেমন আমাদের হলো ট্যুরিস্ট অ্যান্ড ভিজিটরের কাজ আসছে। তো আমাদের এখন কাজ হবে যে আমরা ট্যুরিস্ট অ্যান্ড ভিজিটরদের নানা রকম টপিক সিলেক্ট করছি আমরা। তো ওই টপিকে যে প্রবলেমগুলো মানুষ ফেস করতেছে, এবার ওইটাকে আমরা যখন রিসার্চের মতো করে ম্যামকে দেওয়া হবে, দেন ওইটা থেকে হলো গিয়ে ইন ফিউচার যারা আসবে তারা যাতে জিনিসগুলো অ্যাওয়ার থাকে বা যে যে সমস্যাগুলো হয় তারা যাতে সেই জিনিসগুলো বেসিক্যালি এরকমই আর কি। আপনাকে কি বলবো নতুন করে সব কিছু বলে দিন। আচ্ছা, ও আমার টপিক ডিফারেন্ট ছিল। আমি বেসিক্যালি কাজ করতেছি যে ঢাকা বা যে কোনো জায়গা থেকে কক্সবাজার আসার আগে যে প্রত্যাশা, মানে একটা আশা নিয়ে আসি না যে আমি এটা করবো, এবং আসার পর সেই জিনিসটা ফুলফিল হচ্ছে না আমরা এটা হচ্ছে হঠাৎ করেই, আমি সন্ধ্যার দিকেই ওকে ফোন করছি যে আমরা কক্সবাজার যাবো। ওই সময় বের হয়ে আসছি। আপনার আসার পর ওই যে যেটা বললো যে আসার যে ড্রিম মানে আপনি নিয়ে আসছেন যে হ্যাঁ ওটা পুরো চেক করে 100%। যেহেতু আমরা প্রথমবার ছিলাম, এরপরের বার যদি কখনো আসি এরকম যে একটা মানে ছোটবেলায় আম পাকলে যে একটা শান্তি লাগতো যে আম পাকছে, ওইরকম হয়তো দ্বিতীয়বার আসলে নাও পাইতে পারি, কিন্তু প্রথমবার ভালো লাগছে। কক্সবাজারই কেন, মানে কক্সবাজার আসার আগে কি দেখি নর্মাল পানি আছে? তারপর থেকে ভিডিও বা জিনিসটা এই ছোট থেকে সবাই বড় হওয়া পর্যন্ত একটা জিনিস বুঝে, সেটা হচ্ছে কক্সবাজার সবাই ভিজিট করতে যায়, ট্যুরে আসে। এই ক্ষেত্রে আমাদের বড় হলে একটা আকাঙ্ক্ষা থাকে যে না হয়তো প্লিজ বা এটা আপনি আমরা খাইতে খাইতে কথা বলি, জাস্ট খাইতে খাইতে কথা বললাম সবাই। শুরু করেন। শুরু করেন আপনারা। জি তো সেই ক্ষেত্রে আসা যে না সবার মুখে যেহেতু শুনি, আমাদেরও আমরাও যাব, দেখবো আসলে এখানে প্রাকৃতিক সৌন্দর্য মানে সৌন্দর্যটা কেমন, এই কারণে এইখানে আসা। আর এখন সোশ্যাল মিডিয়া বা অ্যাড বিনোদনের কাছ থেকে কোনো কথা শুনে যে কক্সবাজার গেলে এটা যেমন অনেকে তো সাজেস্ট করে, তো কিন্তু কক্সবাজার সম্পর্কে আপনাকে যে কোনো 3টা জিনিসকে বলতে পারবো যে আমি মানে ঢাকা থেকে সিলেক্ট করে আসছিলাম যে আমি এসে এই জিনিসগুলো দেখবো বা এই জিনিস এখানে যাবো বা এই কাজটা করবো, এখান থেকে কোনো কাজ সিলেক্ট করে আসা হয়েছিল আসার আগে। হ্যাঁ, এটা but হতে পারে নির্জন করা সমুদ্র হয় না, সৈকত। যেহেতু ভিডিও তো অবশ্যই অনলাইনে দেখা হয়। আমরা এই করছিলাম যে আমরা অবশ্যই প্যারাসিলিং করবো এখানে আসার পরে, কিন্তু আমাদের এই স্পটটা থেকে প্যারাসিলিং পয়েন্টটা একটু দূরে। এখান থেকে এদিক দিয়ে যেতে গেলেও মনে হয় যেন আমাদের থেকে চার্জটা একটু বেশি হবে, যার কারণে আমরা প্যারাসিলিং পয়েন্টে যেতে পারিনি। এই আপনার কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ যেটা থেকে আপনাকে ঢাকা থেকে আপনি শুনে আসছেন যে এই জিনিসটা নিয়ে আমার যে এখানে সতর্ক থাকতে হবে, এরকম কি কোনো কিছু ছিল? যেমন কিছুক্ষণ আগে একটা আপুর সাথে কথা বলতেছিলাম, আপু হলো বলছে যে পানিতে নামলে অনেক ছেলেরা তাদের নানাভাবে ব্যাড টাচ করে, এটা নিয়ে উনি ঢাকা থেকে শুনে আসছিলেন এবং উনি আসার পরে হলো গিয়ে এরকম এইটার ভিতরে হচ্ছে আমরা এটা পাই নাই, বাট ছেলেদের যে একটা ব্যাড কমেন্ট আছে, Bad comment. অনেকেই তো চারপাশে থাকে পানিতে নামার পরে, দেখা গেছে অনেকেই আকার ইঙ্গিত করে অনেক কথা আর কি আকার বলে, ইঙ্গিত করার আকার ইঙ্গিত কথা, আর করে হচ্ছে plus আপনার ওদের কাছে একটা- ফোন থাকে অবশ্যই, মানে ওরা ফোনটা এমন ভাবে ধরে বোঝা যায় না যে ওরা আর কি শুট আমাদের হ্যাঁ ভিডিও করতেছে, এরকম হয়েছে। আপু আপনার কি মনে হয়েছে কখনো আপনার কেউ লুকে ছবি তুলতেছে? হ্যাঁ অবশ্যই এটা মনে হয়েছে, এটা মনে এবং কেউ হয়েছে। বলাও হয়েছে যে দেখো ওদের কাছে ফোন আছে, হয়তো বা ক্যামেরাটা আমাদের দিকেই ফোকাস, কিন্তু ওরা এমন ভাবে রিয়াকশন দিতেছে বা ওরা এমন ভাবে হাত নাড়ানাড়ি করতেছে, বোঝা যাইতেছে না যে আসলে আমাদেরকে ভিডিও করতেছে, কিন্তু ওদের ক্যামেরা অবশ্যই বুঝতে দিতেছে না। কিন্তু আমরা যেহেতু নামি কাপড় নামি, একা আসলে ওটার ভালো আলাদা, কাপড় নামলে অবশ্যই সবসময় পাশাপাশি থাকবো, কারণ যখন ঢেউটা আসে এমনও সময় হয়েছে যে আমিও অনেক দূরে চলে গেছি কিন্তু ও একদম কর্নারে চলে আসছে,
আর পানির যে ঢেউ একে অপরের কাছে যাওয়া খুবই কঠিন, যার কারণে অবশ্যই কাপল যারা আসে ওদের হাত সবসময় আলটিমেট ধরে রাখতে হয়। এই সময়টা আর কি একটু বার্গেটিং হয় যে যখন ঢেউটা আসে হয়তো বা একে অপরকে ধরতে পারে, কিন্তু এটা অনেকেই আছে যে ক্যামেরায় ফোকাস করতে চায়, ফোকাস করে হয়তো বা দেখা গেছে গেলে অনলাইনে অনেক হয় এমন। যেমন আমার ক্ষেত্রেও এটাও তো এমন একটা মনে হয়েছে, হয়রানি হ্যাঁ খুবই এটা বড় হয়রানি। রকম হয়রানি। আর মানে হচ্ছে আমারও মনে হয়েছে যে আমার দিকে কেউ ক্যামেরা ফোকাস করছে, যার কারণে আমরা ভালো মতন এই নেগেটিভ পয়েন্ট আগে থেকে হ্যাঁ। আপনার অ্যাওয়্যার ছিলেন। হ্যাঁ যে আমরা অ্যাভয়েড না, আমাদের সাথে হইতাছে রানিং আমি বুঝতেছি, তখন আমি আরে বলছি থাক তোমার মতন তুমি চলে যাও। এমন করতে গিয়ে আমি ঢেউয়ে অনেক পিছিয়ে চলে গেছি, ও একদম নদীর কিনারে, ও আমার কাছে যাইতে পারতেছে না, আমি ঢেউতে শুধু যাইতেই আছি, আমি এর কাছে আসতে পারতেছি না এমন। আপু আপনার কি মনে হয় যে এখানে যারা আসে পোশাক একটা ফ্যাক্টর এই হ্যারাসমেন্ট মানে হয়রানির? পোশাক ক্ষেত্রে হচ্ছে এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। মানে আমার পোশাকের অ্যাক্টিভিটি একরকম, আর দেখা গেছে আরেকজন পোশাক পরিধান করে তারটা আর কি অন্যরকম। এটা যখন যার যার সেন্সের ব্যাপারে, যখন গোসল করতে নামে পানির যে আভাটা ওইটা অনেকের পোশাক সরে যায় নড়ে যায়, এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার যে না আসলে এটা হয়েছে, এটা তো পানির কারণে হয়েছে, একটা নর্মাল বিষয়, আমরা দেখলাম না, এটা ফোকাস করলাম না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হচ্ছে কি মেয়েদের গোসল করে নামার পরে দেখা গেছে পোশাকটা একটু সরে গেলে ওরা কি করে ওইটাকে ক্যামেরা দিয়ে ফোকাস করতে চায়, পরবর্তীতে যায় না ওইটা অনলাইনে করে ওদের ভিউ কামানের আর কি একটা এরকম হয় যে পোশাক সেন্স এটা হচ্ছে যার যার নিচের। আর আমি অবশ্যই সাজেস্ট করবো যেহেতু সমুদ্রে সে নামবে, এটা হোক আমার মা আমার বোন বা পর্যটন যেই হোক, আমি আশা করবো যে যেহেতু তারা নামবে, যে তাদের এমন কোনো ভয় থাকে যে না আসলে আমার এটা করা উচিত না বা এটা পরে আমার নামা উচিত না, আমি মনে করবো যে তাহলে সেফটি নিয়ে বা পোশাক পরিধান এইভাবে করে ওদের নামা উচিত, যাতে নাকি ওরা কখনো কোনো স্ক্যামের শিকার না হয়। আমাদের কখনো ওই ধরনের পোশাক পছন্দ না। আমিও ওর একটা পোশাক যেটা পরে আসতে বলছি, যেটা আর কি সুতির মতো 2 পার্ট, পানিতে ভিজলে লাইগা থাকবে না, ফুলে থাকবে পুরো পার্ট, যাতে কোনো স্ক্যামের শিকার হতে আমার না হতে হয়। যেহেতু কিন্তু আমি সাজেস্ট করব সব মা বোন যেন ওই রকম ড্রেস পরে আসে যেটা পানিতে বোঝার মতো ওই রকমই থাকে না, অ্যাবিলিটি থাকে না। মানে আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের সতর্কতা নিজেদের থাকতে হ্যাঁ, হবে। এটা নিজেদের মানুষ- সতর্কতা। আমি এই কালকে একটা ইন্টারভিউতে একজনের সাথে কথা বলতেছিলাম, উনি বলতেছিল যে যেরকম পোশাক পরে আসবে সে সেরকম ট্রিট পাবে, দেশটা তো মুসলিম, সো মানে উনি মানে একদম নারীদের না। কোণঠাসা করে পোশাকের কথা বলতেছিল। আমার মতে হচ্ছে এটা মুসলিম কান্ট্রি, আমাদের 99% মুসলিম আমরা সবাই। আমারও এরকম খারাপ কোনো পোশাক পছন্দ না বা ছোটোখাটো পোশাক পছন্দ না। আমি মানে যদি এভাবে কাউরে দেখি আমার নিজেরও লজ্জা লাগে। তারপরে এইটা এই এরকম বললাম পোশাক যে না পোশাক পরাটাই হইতেছে ভালো, যার আমার যার ভালো লাগে না। ব্যক্তিগত ব্যাপার, তারপরে এটা নিয়ে ব্যক্তিগত বলে কথা একটা বলার কথা মতন আছে। আমাদের কোনো অধিকার নাই, রাইট নেই, এটা যার যার না ব্যক্তিগত। মানে ওই কালকে ওনারা একদম কোণঠাসা করতেছিল যে মেয়েদের পোশাকই খারাপ, এই কারণে মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হয়। না, এই এমনও যে হইতে যেটা পারে যে আছে তার নজরটাই এমনও ছেলে বেশি আছে যে খারাপ। আমিও খারাপ, এরকম আছে। মেয়েরাই খারাপ এমন না, ছেলেরাও আছে খারাপ। যেমন অনেকেই অনেক শালীন পোশাক করে, কিন্তু তারপর আপনি যদি একটা ভালো পোশাক পরিধান করে যান, আপনার এদিকে একটা ছেলে সহজেই তাকাইতে পারবে না। নিজের জায়গা থেকে আমাদের নিজের জায়গা থেকে আপনার একটা ভয় থাকবে যে না এই মেয়ে তো ভালোই, ভালো পোশাক ড্রেস আপ করে আসছে। আর যদি খারাপ ভাবে যান, ছোটখাটো পোশাক করে যান, এটা আর তো আমাদের আপনার, চোখে আরেকটা বিষয় পড়ছে, আপনি নিজেই মনে মনে মন্তব্য করবেন, এটা ভালো না। কিছু কিছু মেয়ে যারা ওরা ইচ্ছে করে এই ছেলেদেরকে ফোকাস করাই দিয়ে যায়। এমন পর্যটন আমাদের সামনে পড়ছে, আমরা যখন ছেলে আর কি নামছি তখন দেখা গেছে অনেক অনেক মেয়ে আছে ওরা ছেলেদের ফোকাস করে বা ইশারা ইঙ্গিত করে, বাজে ইশারা ইঙ্গিত করে, এমন কিছু আর কি চোখের ভিতরে বলে এক হাতে তালি বাজে না, সবাই খারাপ এইটা সবাই হচ্ছে ভালো। আসলে কিছু কিছু মেয়েদেরও আপু, প্রবলেম এখানে স্থানীয়দের দ্বারা মানে এই যে পোশাকের ব্যাপার বা যে হ্যারাসমেন্ট উত্তক্ত করা বা ছবি তোলা, এটা কি টুরিস্টরা করে, মানে যে যারা ঘুরতে আসে তারাই করতেছে এখন না লোকালরাও আমরা তো করতেছে? দেখে বুঝতে পারতেছি না কে টুরিস্ট আর কে এখানকার লোকাল, এটা তো আমাদের আসলে বোঝা অনেক মুশকিল। কারণ যখন সমুদ্রে নামি দেখতে দেখা যায় সবাই এখানে টুরিস্ট আসছে, কিন্তু এখানে তো দেশীয় অবশ্যই আছে, শুধু আমরাই তো এখানে নামি নাই, অবশ্যই দেশীয় লোকজন থাকে, কিন্তু এটা আমরা বুঝতে পারি না। আচ্ছা, এই ইয়াগুলো ছাড়া আপনারা অন্য আর কোনো বিষয় কোনো কোনো কিছু আর তো পাওয়া যায়নি আগে থেকে চিন্তা করে আসছেন যে এই জিনিসটা আমাদের সতর্ক থাকতে হবে, এরকম তার কোনো কিছু ছিল? আমরা ওইরকম ভাবে কোনো কিছু চিন্তা করে আসি নাই। ওর একটা চিন্তা ছিল যে প্যারাসিলিং, ওইটা করা হয় নাই, আমাদের মনে হয় না হবে, যেহেতু আমরা আজকে চলে যাবো। চিন্তার বাইরে আমরা শুধু চিন্তা করছি আমরা কক্সবাজার যাব, একটা হোটেল বুকিং করব, ওইখান থেকে করে আসছি অবশ্য, তারপর ঘোরাফেরা করবো, এখানে এসে যেটা ভালো লাগে করবো। তো ওই দিকে নানির দিয়ে গেছিলাম টেকনাফ, ওই দিকটা ভালো লাগছে। আর এরকম কোনো পরিকল্পনা ছিল না, পরিকল্পনা একটাই কক্সবাজার। মানে প্রথম যখন আসলেন তখন অনুভূতিটা কেমন ছিল যখন এই যে প্রথম বললাম ছোটবেলায় যখন আম পাকতো যে একটা ফিল, বড় হয়ে কিন্তু এটার পাই না, এখন পাই না। তাহলে কারণ খেতে খেতে অভ্যস্ত। অভ্যস্ত হয়ে গেছে, তাহলে মানে তাহলে প্রত্যাশা যেটা ছিল আর এসে বাস্তবতা তাহলে মিল পাওয়া গেছে। হ্যাঁ, মিল হ্যাঁ পাওয়া যায়। আমরা যেটা করছি মিল পাইছি। এখন সবার চিন্তাধারা এক না, আমার চিন্তাধারা একরকম, আপনার একরকম।
আমাদের বেসিক্যালি কাজগুলো কেমন মনে করেন আমরা তো আপনার ইন্টারভিউ নিচ্ছি এরকম আমরা আরও বেশ কিছু ইন্টারভিউ আমাদের নিতে হবে। তো সবার কাছ থেকে আমরা যখন জিনিসগুলো কালেক্ট করবো দেন আমাদের এই জিনিসগুলো আপনার অ্যানালাইসিস করে, যেমন আপনারা কিছু পয়েন্ট বললেন আপনাদের সাথে কমন আরেকটা আপু একটু আগে আমরা পাইলাম, তো এরকম কিছু কমন ফ্যাক্টর পাওয়া যায় এবং যেগুলো কনসার্নিং যেগুলো ইস্যু, তো ওই ইস্যুগুলো আমাদের সামনে তুলে আনার কাজ আর কি। সো অনেকের কাছে আপনাদের যে ইয়াগুলো আপনাদের যে অ্যান্সারগুলো অনেকের কাছে হয়তো ওই জিনিসগুলো নাও হইতে পারে, অনেকে দেখা যাচ্ছে যে ওই জিনিসগুলো হয়তো ফিল করে, বাট যেটা পার্সেন্টেজে বেশি থাকবে, কারণ আপনাদের মতো যারা এই প্রবলেমটা অনেকেই ফেস করবে, যেটা প্রবলেম সেটা তো ফেস করবে স্বাভাবিক, ওই কনসার্নিং ইস্যুগুলো সামনে তুলে আনা বেশি আমাদের কাজ। তো এরকমই আর কি। আপনারা স্থানীয় মানে এটা কি এভাবেই থাকবে? না না অবশ্যই, আমি এটা আপুরে অনার করছি যে আপু আপনি ভাঙবেন তারপর আমরা খাওয়া শুরু করবো। তুমি সিরিয়াসলি ভাই বলছে তোমার কথা। না আমি ভাই বলছি এই জন্য। না আমি সমস্যা নাই। এটা আপুর অনার। ঠিক আছে সবাই নেই জি জি অবশ্যই। ভাইদের আর ভোট ভাই লাগতেছে, আপুরও তাই ভাই আমরাই কিন্তু এখন রোদে আমাদের বসে সাভার আছি, আমরা ছায়ায় ক্যান্টনমেন্টে বসে আছি। না, না, ভাই সাভার ক্যান্টনমেন্টে আপনারা যে আমাদেরকে সবারই টাইম তো দিচ্ছেন হ্যাঁ। এটাই থ্যাংক ইউ। তাহলে ভাইয়ের আমাদের নাম্বার দিয়ে যে ভাইরা যদি কোনো সময় জাহাঙ্গীরনগর ঘুরতে আসে যে কোনো টাইমে কল দিন, আমরা হলেই থাকি। আপনাদের ডাকস জাহাঙ্গীরনগর নির্বাচনের আগে খুব আমরা ব্যাড গেছিলাম, ঢুকতে এক্সপেরিয়েন্স দেয়নি। আমাদের। হ্যাঁ না আপু হ্যাঁ আমরা ঘুরতে গেছি, ওই যে কেউ ঘুরতে যাওয়ার পরে দেখি গেট বন্ধ, ঢুকতে দিবে না। ওই সময় তো ভাই আসলে তথ্য না এই তখন ওই তো আপনিও সময় জানেন যে একটু অলরেডি তারপরেও আমরা গেছি, ক্যাম্পাসে যখন ঝামেলা শেষ জানতে পারছি যে ঝামেলা শেষ তখন গেছি, তখন দেখা গেছে কিছু লোক ঢুকতেছে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না, ওনারা বলতেছে না যাওয়া যাবে না যাওয়া যাবে না। ইনশাআল্লাহ আপু এর পরের বার আপনি যখন সমস্যা হবে যাবেন তখন আমরা ঘুরাই দেখাবো আপনার ইনশাআল্লাহ ক্যাম্পাস। দেখাবো। ইনশাআল্লাহ। ওখানে নাকি ভর্তা ভাত বেড়া হ্যাঁ। এটা খাওয়ারই অনেক শখ ছিল। যে কোনো অবশ্যই টাইমে আসেন ভাই। ভাই, আমাদের দোকান তো সব পরিচিত হয়ে গেছে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় আসবেন। মানে নির্বাচনের সময় হয়েছিল কি মানে ওই সময় পরিবেশটা খুব বুঝি গরম আমিও ছিল। জানি, বাট চলে গেছি ভাবছি যাওয়া যাবে সমস্যা নাই। যাওয়ার পর আমিও ভাবতে পারলাম যে না আসলে নির্বাচনের সময় একটা হুম, ক্যাম্পাস অনেক গরম থাকে। গরম ছিল। ইনশাআল্লাহ পরের বার আপনাদের জাহাঙ্গীরনগর অভিজ্ঞতা ভালো হবে। হ্যাঁ এটার অভিজ্ঞতা ভালো হবে। আপনাদের অনেক বিরক্ত করতেছি। আমাদেরকে খুব একটা খারাপ লাগতেছে না, একা একা থেকে আমরা বোর হচ্ছি। তাহলে আপু বলতে চাচ্ছেন খারাপ একটা না লাগলেও লাগতেছে। না না আমরা একা একা বসে আছি তো অনেক বোর, মানে আমাদের আজকে চলে আর যাবে, আপনারা বলতে গেলে টাইমটা আমাদের আমাদের এলাকারই বাড়ি যেখানেই হোক থাকেন তো আমাদের এলাকায়, আমরা সবাই ভালো লাগলো কথা বলতে। ঘর বাড়ি হয়ে গেছে ভাই, বাসা যাওয়া হয় না, ঢাকায় যে জ্যাম। ভাই বাসায় যে এই যে বন্ধে মেহমানের মতো যাই যায়, নিজের রুম নাই, এখন আর নিজের রুম নাই, যাই দেখি আমার রুমে ছোট ভাই ঘুমায়। হ্যাঁ, আমার কাছে আমার নিজের ঠান্ডা কোনো লেগেছে room তো নেই। মুখের আবার পুরো ছাল উঠে এক গেছে সপ্তাহ গরম থাকে, আবার ঠান্ডা ব্যাক থেকে। করি গুছাই টুছাই আবার যাই, যে আমিও ব্যাগ বাড়িতে যাই বেড়াইতে। যে ব্যাগ নিয়ে যায় ওই ব্যাগ খুলে মানে জাস্ট পরে ওইখানেই রেখে দিই, আবার ওই ব্যাগে বইরে নিয়ে আসি। সেম অবস্থা আমার 5 বছর। আপনারা সবাই চলেন মানিকগঞ্জ visit করতে। ইনশাল্লাহ আমাদের মানিকগঞ্জের একজন বান্ধবী আছে, একজন আমাদের বন্ধু আছে। বন্ধু আছে, দুইজন গ্রামের বাড়ি বলতে পারবেন? আমি আমাদের সদরটা জানি, সদরে মানিকগঞ্জ একজন সদরে। সদর না। আপনার বাসা কোথায়? আমার বেসিক্যালি দেশের বাড়ি দিনাজপুর, বাট আমি জন্ম ঢাকায়, আর বড় হয়েছি ঢাকায়। আপু আপনার বাসা? আমার দাদা বাড়ি কুমিল্লা, নানা বাড়ি বরিশাল, কিন্তু আমার বড় সব কিছু ঢাকাতে। আপুর মতন আমার পানি আছে, পানি, 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 পানি। খেতে গিয়ে মুখে একটু ছাল উঠে গিয়েছে। ভাই নেন না। হ্যাঁ নিতেছি। পানি দেন। পানি নাও একটা আমরা বেসিক্যালি এটা নিয়ে যদি সামনে কিছু বুঝতে পারছি আপডেট হয়তো করতে বা- পারি বা হ্যাঁ। কারণ ভয়েসটা এটা হচ্ছে রিচ করতে আপনারা- পারি তাহলে আমরা সবাই যে যে জিনিসটা বেশি দিছি, যে একটা কথা মিলে গেছে, আপনার 100টা কথা কালেক্ট করছেন তার ভিতর 80টা হয়েছে সবাই বলছে, ওইটা আপনারা আমরা কথা আর আমাদের প্রফেসররা বেশি, আমরা তো এখনো মানে লার্নিং পর্যায়ে আছি, আমরা শিখতেছি, বাট আমরা যে ডাটাগুলো কালেক্ট করে আমাদের প্রফেসরকে দিব, তিনি জিনিসগুলোকে সামনে তুলে আনতে পারবেন, এই যে প্রচার করতে পারবেন। যেমন আজকে ভাই আসি আপনার সাথে যেভাবে আমি কথা বলছি, হয়তো বা 8-2 বছর পর আমি আপনার সাথে ঠিকই দেখা হবে, কিন্তু আমার অ্যাপ্রোচটা ভিন্ন হবে এবং আপনি আমার আরও মানে অ্যাকসেপ্ট করবেন, আরও ভালোভাবে অ্যাকসেপ্ট করবেন। জি। এইবার যেভাবে অ্যাকসেপ্ট করছেন এটাই আমাদের লার্নিং প্রসেস, যে মানুষের কাছে যাও, মানুষের কাছ থেকে শোনো, মানুষের সাথে মেশো, কীভাবে সম্পর্ক বিল্ড আপ করতে জি, হয়। আমরা তো এগুলো তো অভ্যস্ত না, যেমন প্রথম যিনার সাথে জি, এই কথা কারণে বলেছি আমরা ইতস্তত বলছি। কি বলবো, কি দিয়ে শুরু করব, সেটা ভাবতে আমাদের অনেক সময় চলে গিয়েছে। ট্রেনিং চলছে আর কি। জি পানি খান, হ্যাঁ পানি খায়েন, সমস্যা নাই। এই যে শেষ চিপস পানি শেষ করেন ভাইয়া। খাইতেছি ভাই। যে স্থানীয় মানুষদের আচার আচরণটা ব্যাখ্যা করা কেমন সেটা বিষয়ে ইনশাআল্লাহ
যেমন আসার সময় আমাদের একজন রিক্সার সাথে অটো রিক্সা, আমরা হোটেল থেকে অটো রিক্সা এসেছি, তো এই কয়েকদিন প্রত্যেকদিন পার পার্সন 10 টাকা দিয়ে এসেছি, আজকে বলে যে 20 টাকা করে দিতে হবে। এটা আমাদের ক্ষেত্রে হয়েছে জাস্ট আমাদের এই আমরা রিসোর্টের হচ্ছে সামনে থেকে আপনার- শুধু ডলফিন মোড়ে গেছি, এখান থেকে ভাড়া সর্বোচ্চ হয়তো 20 টাকা, কিন্তু আমাদের এক চার্জ 50 টাকা, হলে যাও না হলে যাওয়া যাবে না। না, আমাদের উপায় নেই। হ্যাঁ রিসোর্টে থেকে ওই হোটেল থেকে যে আমরা 50 টাকা গেছি না হ্যাঁ 50 টাকা গেছি, কিন্তু এখান থেকে ভাড়া 20 টাকা। এছাড়া আর অন্য কারো স্থানীয় কারো ব্যবহার মানে কেমন ফ্রেন্ডলি পাইছেন মানে ফ্রেন্ডলি বলতে বাচ্চা কাচ্চাদের কথা তো আসলে বলা যাবে না, 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 বাচ্চা সেটা কাচ্চারা তো একটু রাফ থাকে, আর বড় লোকেদের সাথে আমাদের এমন কাছে মানে যারা মনে একটু হয় friendly। মনে হয় এই যে ফ্রেন্ডলি, বেশি, কিন্তু তাদের সাথে আমাদের কথা ওইভাবে আর কি হয়নি। ফ্রেন্ডলি করতে বা মনে হয় ফ্রেন্ডলি বোঝা যায়, আসলে অগস্ট ব্যবসায় থেকে আমাদেরকে এখন হ্যাঁ দেখি হ্যাঁ ভাই ভাই আমরা আমরা পরেরটা আমরা দেখি। আমরা পরেরটাই আমরা বসে একসাথেই বসে আড্ডা দিতেছি। বসছি ভাই এই মামা এদিকে আসো, আরেক ঘন্টা বাড়াই। পানি লাগবে আপু, ঠান্ডা পানি? এটা না না আমরা পেমেন্ট করব, আপনি কিন্তু পুরোটা আপনি কি পেমেন্ট করবেন? করবেন। না না আমরা পরবর্তীতে আমরা আড্ডা দিব এই কারণে, পরেরটা আমরা দিচ্ছি, এক ঘন্টা দুটো এক্সট্রা পরেরটা আমরা দিচ্ছি। যেহেতু আমরা আড্ডা দিতেছি বসে, বেসিক্যালি আড্ডাই তো হচ্ছে। প্রথম আসছিলাম ইন্টারভিউর জন্য, পরবর্তীতে প্রথম ঘন্টা টাকা এখানে কথা বলা হয়েছে, তো আমরা পেমেন্ট করে দিব। আমরা পেমেন্ট করবো এটা বিকাশ। তাহলে যে আমরা উঠাই আসলো নেব। ওই টিকিট দিয়ে গেল, সব আমাদের কথা একটা হয়েছে। মিস্টেক হয়েছে, ওনার সাথে কথা হয়েছে। আচ্ছা তাইলে আমরা এই হ্যাসেল থেকে আপনাদের মুক্ত করে দিই, এটা আর কিছু বলবো না, না। না, তাহলে না, আমরা এটা- না, না না, না এটা এই তো জাস্ট হ্যাসেলটা থেকে মুক্ত করে দিতেছি, যেহেতু এনাদের কাছে নাই। আচ্ছা আপনারা যেহেতু আসছেন, আপনাদের বিপদে ফেলে আপনি এটা দিয়ে দেন। ঠিক আছে, আমরা এই হ্যাসেলটা থেকে আপনাদের মুক্ত করে দিচ্ছি, যে যেহেতু ওনাদের কাছে এখন বিকাশটা নাই। তো আমরা ওই দিক দিয়ে হেঁটে আসছি, এই ড্রোনে বসছি, আসার সময় ভাবছি মানে ব্যাগে টাকা আসছে, এখন এসে দিকে টাকা নাই। এটা এই থেকে নগর অনেক দূরে। টাকা বিকাশ আছে, নগদ আছে, ব্যাংকে আছে, এখানে তো আসলে সম্ভব না। আর এখানে তো এরকমের ভালো মানে আমি বিকাশের কথা বলতে পারি, আমি তো ব্যাংক থেকে কার্ডের মাধ্যমে উঠাবো, কিন্তু ব্রাঞ্চ খুঁজে পাচ্ছি না। ডাজমানের একটা দেখছিলাম, কিন্তু সেটা এখন আউলাই করছি, কারণ আমি যেহেতু টুরিস্ট আমি জানি না আসলে। এখানে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে মানে জামা কাপড়ের আর কি কিছু পোশাক মানুষের প্রয়োজন হতেই পারে, সেই ক্ষেত্রে মেয়েদের পোশাকের লোকের মানে পর্যটনদের জন্য এমনি যেমন গোসল করার জন্য যে পোশাকগুলো গেলে এক চার্জ আছে, আমাদের বিকল্প যেটা আমি আমাদের দিয়ে কিনলে হয়তো 80 টাকা 100 টাকা কিনবো, সেটা এখানে একদম 200 টাকা 100 টাকা। তাহলে তো এটা ওয়ান কাইন্ড অফ স্ক্যামের মতোই, যে এক দামে নিলে নাও, না নিলে নেই, কিন্তু আমার কাছে প্রয়োজন, নিতেই হবে, কিছু করার নেই। আমার কাছে না থাকলে আমি বাবুর বাড়ি টাকাটাকে দিচ্ছে আপনারা, কারণ আপনার বিকাশ ভাই, কত নগদ না, এটা বললে হবে না, তাহলে আমি মাইন্ড করবো। আমি আচ্ছা আপনার ঠিক কাছে আছে চলে ভাই, যাবো। ওটা আমরা কথা বলি আস্তে আস্তে, মনে পরবর্তীতে থাকবে না, লাস্টে দেখা যাক। আপনারা চলে যাবেন, আমরাও চলে যাবো, মনে থাকবে না। দেখা যাক, যদি মনে না থাকে তাইলে বুঝবো আমাদের সম্পর্কটা ভালো হয়েছে, আমরা ভালো আড্ডা দিতে পারছি। আর যদি মনে থাকে তাইলে বুঝবো আমরা ভালো আড্ডা দিতে পারিনি। তাহলে 100% মনে থাকবে, ভালো আড্ডা দিতে পারিনি আমরা, এটাই মানবো। দেখ সমস্যা নাই তো, আপনি সাভার ক্যান্টনমেন্টে আছেন, সো আমরা তো কাছাকাছি। সাভার ক্যান্টনমেন্ট আর জাহাঙ্গীরনগরের গেট কিন্তু অপোজিটে, হ্যাঁ অপোজিট। সো ভাই এটা তো আমরা তো কাছের একই জায়গার লোক। আর আমরা তো আপনাদের ওইখানে এসেই পড়াশোনা করতেছি, হ্যাঁ। থাকতেছি এখন। এই শেষ করে। ভাই ভাইয়া, এরা কয়দিন হয়েছে আসছেন? আমরা 4 দিন আছে। 3 রাত। এই 4 দিনের মধ্যে আপনাদের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত কোনটা আর সবচেয়ে হতাশাজনক মুহূর্ত কোনটা যদি বলতে হয়, তাহলে আপনারা কোনটাকে বলবেন? মানে কোন মোমেন্টটা বেশি এনজয় করছেন? গোসল করো। আনন্দজনক মুহূর্ত হচ্ছে এখানে সমুদ্রে গোসল করা, দুঃখের বিষয় হচ্ছে খাবার অর্ডার করে বসে থাকতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, এর উপরে আর কিছু না। রেডি করা থাকে না, রেডি করে খাইতে হয়। রেডি করে খাইতে হবে, এটা হয় অনেকে অনেক মনে চা- করে এটা নিয়ে অভিযোগ নাই, এটা আসলে অনেকে মনে করে এটা উনি ভালো ready যে করে রাখলে ফ্রেশ বানিয়ে দিচ্ছে। এই কারণেই তো এই যেখানে ফ্রেশ আমরা নিয়ে খাই সেখানে হয়তো দেখা গেছে 45 মিনিট 50 মিনিট এমন টাইম স্টে করতে হয়। সি ফুড ট্রাই করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ সি ফুডের ভিতরে হচ্ছে অক্টোপাস ট্রাই করা হয়েছে, তারপর হচ্ছে স্যালমন ফিশ, কোরাল, এগুলো। ক্র্যাব ওইখান থেকে হয় নাই, ক্র্যাব খাওয়া হয়েছে তো আপনার ওই সাবার ওই দিকে বিরুলিয়ার ওই দিক থেকে, এখান থেকে
নাকি এখনো সি ফুডের ভিতরে ক্র্যাবটা খাওয়া হয়? ক্র্যাবের হচ্ছে স্যুপ খাইছি আমরা। ক্র্যাব স্কুইড আর কিছু কিছু ছিল। স্যালমন ফিশটা কোথায় থেকে খেয়েছেন? স্যালমন স্যালমন খেয়েছি খাইছি আমরা এখানে যে এখানে। বিচের পরে আছে জি, জি। এখান থেকে খাইছি। আর হচ্ছে স্যালমনের মতো আরেকটা কি যেন কোরাল আছে? খাইছি আমরা। কোরাল। লাল, হ্যাঁ, রেড কোরাল সম্ভবত দুই প্রকার আছে, একটা সাদা লাল নাকি কি যেন একটা নাম, ওই রকমই মাছ। ওইটা খাচ্ছি আমরা কি কোরাল থেকে। কোরাল লঞ্চ। স্যালমন ফিশ ভালো লেগেছে? হ্যাঁ স্যালমন। এটার কি দাম কিরকম নিয়েছিল? আসলে এটা যার আসলে কাছ আমরা থেকে যেমন প্রথমবার কিনছি তো, এরপরের বার কিনলে আমরা আরো কিছু কমে কিনতে পারবো। এটা কি পুরা মাছ দেয় না পিস পিস? পুরা না, মাছ পুরো মাছটা। মাছ নিতে পারবো। আচ্ছা এরা কি কেজি হিসেবে বিক্রি করে না পিস হিসেবে? যেমন আমাদের কেজি না, এরা এই বীজ বাইরে বীজ পারে যারা এখানে sell পিস করে, হিসাবে বিক্রি তারা করে piece ওরা হিসাবে। অনুমানে। আর কোনো হোটেলে গেলে ওটা পার পার 100 গ্রাম 100 গ্রাম হিসাবে 250 sell টাকা হয়। নেয় না? 100 গ্রাম 250 টাকা। 100 গ্রাম দেখা গেছে 200, 400 কত এটা কি- যেটা কি তবে কিছু কিছু মাছের ক্ষেত্রে কিছু টাকা ভিন্ন থাকে। সেটা কি ওরা কুক করে দিবে? মানে আপনার শুধু মাছটা কিনতেছেন, একদম মশলা লাইভ কুকিং করবে। লাইভ কুকিং করে দেবে, ওইটা হচ্ছে 250 টাকা। 250, 300 এমন। আর কিছু মাছের ক্ষেত্রে ভিন্নতা গেলে ওইটা হচ্ছে পার 100 গ্রাম 600 টাকাও আছে, এমন মাছও আছে। এটা হচ্ছে এই জায়গা ভেদে জায়গা। ক্র্যাব স্যুপটা কেমন লাগছে? যদিও আমরা এখনো ট্রাই করতে পারি না, এই ওই যে কারণ বললাম ওইটা ওয়ান অফ বলছি দ্য আপনাকে। বেস্ট আমাদের জন্য। আমরা কাউকে সাজেস্ট করলে এই এটা এই অবশ্যই স্যুপটা- সাজেস্ট। এটা কি আপনারা খেয়েছিলেন restaurant-এ? কড়াইতে? কড়াইতে না, এটা না, হচ্ছে কোরাল কোরাল। লঞ্চে এটা হচ্ছে আপনার সি প্রিন্সেসের পাশে এটাই কোরাল। কোরাল লঞ্চ। শুধু কোরাল। কোরাল লঞ্চ। শুধু কোরাল না, আমি খেয়াল করিনি, হইতে পারে। তাহলে এই পাশেরটা কি তোমার সেলর? সেইলর। আপনাদের সম্পর্কটা অনেক কিউট। আপু কিছু বললে আপনি চুপ করে যাচ্ছেন। মানে ভাই একটা আমার এই যে- বন্ধু কিন্তু বিবাহিত, ওই জন্য ভালো বুঝতে পারে। মানে আমি আর সম্পর্কটা অবজার্ভ করতেছি, খুব ভালো লাগতেছে যে মানে একটা মানুষের সাথে থাকলে যে একটা রেসপেক্ট, একটা সম্মান, যে না আমি এখন অনেকে আছেন না যে আমি যেটা বলছি ওটা পুরুষ, হ্যাঁ। আমি এটা ডমিনেন্স ক্রিয়েট করতেছি না, আমি আপনাদের ভিতরে সেটা দেখতেছি না। জন্য আপু বলতেছে আপনি ঠিক আছে, ওটা মানিয়ে নিতেছেন, নো আর্গুমেন্ট, নো। আমি আর কোনো দ্বিতীয়বার কথা বলতে চাই না, জাস্ট যেটা বলছো তুমি ঠিক আছে। হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ। যেহেতু আমি বিবাহিত ভাই, ও যেটা বললো। তোর বিয়ের কয় বছর হলো তাহলে? 1 বছর? 1.5 বছর। 1.5 বছর। আমাদের 1 বছর। এই তাও সামনে ইয়াতে 1 নভেম্বরে বছর পুরো হবে। হয় না, এখন কিছুদিন বাকি। নভেম্বরে 1 বছর হবে। আমারও ঘুরতে আসার ইচ্ছে আছে, যদিও এবার আসছি ফিল্ড ওয়ার্কে, পরবর্তীতে এই ফাইনালের পর আসবো এখানে হয়তো। যাক, তাহলে ভাই ব্রডলি বলতে গেলে আপনাদের কোনো মানে কোনো খারাপ লাগার কোনো ইয়া নেই, জাস্ট খাবারের ওটা তো নর্মাল, বাট এরকম খারাপ লাগার, ওইটা তো অভিযোগ করছি না, হ্যাঁ এছাড়া আর এমনি খারাপ লাগার কোনো বিষয় নেই। সেরকম কোনো কিছু হয় না। যেহেতু Scam ভাইয়া পুরো হচ্ছে- নতুন কাপল, সো এই কারণে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। সো এটা আই থিংক ফুল হয়েছে। ছবি তোলার ব্যাপারে এগুলা একটু মনে করেন যে স্ক্যামে সবাই পড়ে। দেখা গেছে আমি ছবি তুলবো, আমি বলছি ওনাকে যে আমাকে ঠিক এই কয়েকটা ছবি তুলে দিবেন, কিন্তু সে তার থেকে বেশি তুলছে। সে এটা বলতেছে আপনি বলতেই হয়, সিলেক্ট করে আমি- নিতে পারবেন, আপনার পছন্দ হলে সিলেক্ট করে নেবেন। আমরা সিলেক্ট করতেছি ঠিকই, কিন্তু সেই স্কিপ করে করে আমাদের ছবি দেখাচ্ছে। তা আমরা স্কিপ করলে দেখা গেছে আমরা 15-20টা দেখলাম, এই 15-20টার সে তো ভিতরে আর আরো মনে করেন তাকিয়ে 15টা আমরা স্কিপ করে ফেলে। হ্যাঁ, এটা দেখায় না। চার দেখা একটা গেছে পথে 3-4টা অটো চলো দিয়ে দাও। একটা হ্যাঁ, আমরা আরেকটা স্ক্যাম হচ্ছে ভিডিও করব আমরা, যে সমুদ্রের পাড় দিয়ে হাঁটবো, আপনি আমাকে 2-3টা ভিডিও করে দিবেন। তখন অবশ্যই তার বলা উচিত যে না, আমাদের ভিডিওর জন্য আলাদা চার্জ আছে। ঠিক আছে, আমরা ভিডিও করছি, সে আমাদের দেখাইছে ঠিকই, কিন্তু আমরা ভিডিও পাইছি মাত্র 2 সেকেন্ড 3 সেকেন্ড এমন। সে 5 পার সেকেন্ড। ভিডিও হিসেবে চার্জ করছিল 200 টাকা করে। আমাদের 2 সেকেন্ড, সর্বোচ্চ একটা ভিডিও 7 সেকেন্ডের উপরে নাই, তাই তাদের 200 টাকা করে চার্জ দিতে হয়েছে আর কি। সে সব মিলে একটা ভিডিওতে মানে 1000 টাকা, আর এমনি আমাদের 200 টাকা ছবিতে দিছি আসছে পরে? 1000 টাকা, 2000 সবগুলো টাকা চার্জ ভিডিও মিলে করছে। 200 টাকা দিছি। পরে আমি বলছি যে আপনি তো ভিডিওর চার্জটা আমাকে বলেন নাই, বললে আমি করতাম না, তাহলে আমাদের ভিডিও প্রয়োজন নেই, আমরা নিব না। আপনি তো বলছেন আমরা সিলেক্ট করে নিতে পারবো, আমি নিব না আপনার থেকে ভিডিও। তখন বলতেছে না আপনি কত দিবেন বলেন। পরে আমি বলছি যে আপনি একটা ভিডিওতে এত চার্জ করছেন, আমি এই সবগুলা ভিডিও মিলে আপনাকে 200 টাকা দিব, এর উপরে আমি 1 টাকাও দিব না। হলে আমাকে ভিডিও দিবেন, না আমি ভিডিও নিব না। আর নেওয়ার আগে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, আমাকে আপনি তো বলেন নাই যে আমাদের ভিডিওর জন্য এক্সট্রা চার্জ আছে। জি জি জি। এইটা হচ্ছে একটা স্ক্যামে খুব ভালোভাবে পড়ছিলাম এইখানে। আচ্ছা আপু, আপনাদের কেন আপনাদের মতে তারা এই কাজটা কেন করে? তারা হচ্ছে
মানে আছে না জায়গা ভিত্তিক কিছু জিনিসের ভিন্নতা আছে। ওরা এমন এমন মানুষকে প্রথমে যখন আমি ছবি তুলবো না, কিন্তু উনি বলে যে না আপনি এইভাবে তুলতে পারবেন, এটা করতে পারবেন, পরবর্তী টাইমে যখন আমি তার থেকে নিতে যাই তখন সে এইটার বিপরীত হয় না, তখন সে যেটা বলছে সেটাই দেয় না, এটা হতেই হবে, নাইতে হবে না, তখন তো আমাদের প্রয়োজন আমরা নিব। ছবি আমি তুলছি, আমি এত কষ্ট করে ছবি তুলছি, ছবি নিব না, নেওয়ার সময় সে যেই চার্জটা আর কি দাবি করে তখন হয়তো সর্বোচ্চ 10 থেকে 20 টাকা কম দেওয়া যায়, এর উপরে না। আর ছবি তুলে আমরা তুলবো 500 টাকা, আমাদের বাজেট 500, কিন্তু ওনারা বাজেট 1000, 1500, 2000 পর্যন্ত নিয়ে দেয়। হয়তো ওই যে আমার থেকে নিতে পারে নাই, কারণ আমি বলছি আপনি তো আমাকে বলেন নাই, সে আমি ভিডিও নিবই না, সেক্ষেত্রে আমি চার্জ কমাই ফেলাইছি, যেন আমার ছবি তোলার টাকার ভিতরে ভিডিও মেকআপ করে ফেলছি। কিন্তু আমার জায়গায় দেখা গেছে আর একটু নরম মাইন্ডের মানুষ থাকলে, কথা না বলতে পারলে ও আরো ওর কাছ থেকে আরো বেশি নিয়ে নিত। হ্যাঁ, ওরা যার কাছ থেকে যেমন নিতে পারে। যার কাছ থেকে যেমন নিতে পারে। তাহলে আপনাদের যদি এখন বলা হয় যে মানে নতুন কেউ কক্সবাজার আসতে যাচ্ছে, তাহলে তাকে কি উপদেশ দিবেন? মানে ভালো আপনি মাস্ট এটা ট্রাই করবা, এটাও হইতে পারে, কিংবা এই জিনিসটাতে যাইও না, এই জিনিসটাতে স্ক্যামের শিকার হবে, যদি এরকম বলতে বলে তাহলে আপনি কি? স্ক্যামের শিকারের ভিতরে আমি বলবো যে সন্ধ্যার পরে বিচে না নামা, এটা হচ্ছে বিচের বলতে সর্বপ্রথম। পানিতে না নামা। পানিতে না নামা, হ্যাঁ পানিতে আমাদের না কাছে নামা। খারাপ মনে হয়েছে এটা। দুর্ঘটনা তো আসলে বলে আসে না। আর দ্বিতীয় স্ক্যাম হচ্ছে যদি কোনো কিছু সে করে, ছবি তোলা হোক, রাইড শেয়ার হোক, যে কোনো কিছু করার আগে সে অবশ্যই যেন একজনকে দেখে, যেন একজনে উঠতেছে তার পাশে অন্তত আগে একটু দাঁড়াবে, বা তার থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে সে শুনবে আসলে তাদের সাথে কি কথা হচ্ছে, মানে আরেকজনের এক্সপেরিয়েন্সটা দেখে যে নেওয়া। কিরকম টাকা নিচ্ছে তাদের থেকে, এটা বুঝে শুনে সে যদি রাইডে উঠে তাহলে তার জন্য আর কি আমি মনে করি, যেহেতু সবাই ট্যুরে আসতেছে, আমাদের বাজেটের একটা লিমিট থাকে, বাজেটের ভিতরে সে তাহলে এটা করতে পারবে। আর যদি সে এটা না করে, প্রথমেই নিজেই মিটাইতে যায় বা নিজেই কিছু করতে যায়, তাহলে অবশ্যই তার ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে যায়। ভাই পানি খাইছেন আপনি? হ্যাঁ পানি খাইছি। আমি খাচ্ছি। আচ্ছা, আর আপু যদি বিরক্ত করছি না তো? না না ভাই আমি আপনাদের মানে না বসাইতে পারলাম না, না, ভাই, আপনি তো বসেই আছেন। রোদে বসে আছেন। আপু অনেক এই টাইমটা রোদ পড়বে ভাই, কারণ সূর্যটা একদম মাথার উপরে। আমি সমস্যা না, নেই, না, সমস্যা সমস্যা নেই, নেই। সমস্যা নেই, এটা এই টাইমটা ভাই সূর্যটা যেখানেই বসবেন রোদ্রে একটা তাপ থাকবে এখানে। আপু যদি বলতে বলা হয় যে কক্সবাজার যে মাস্ট এটা ট্রাই করবা বা এই জায়গাটাতে ঘুরতে যাবা, বা এরকম যদি বলতে বলে কি মাস্টার সাজেস্ট করবেন? ট্রাই বলতে আমি বলবো যদি সুগন্ধা বীজ কেউ সিলেক্ট করে তাহলে আমি বলবো যে এটা না সিলেক্ট করতে। সুগন্ধা বীজ। মানুষ বেশি থাকলেও সুগন্ধার থেকে ইনানি বীজ অনেক বেশি ভালো। ইনানি। কেউ যদি আসে অবশ্যই ইনানি আসবে, তার দুইটাতেই। ভিজিট করা প্রয়োজন। শুধু অনলি একটা বিষয়ে থাকবে। ইনানি যেতে গেলে সে হিমছড়ি পাহাড়টা দেখতে দেখতে যেতে পারবে। এই পাশে হিমছড়ির পাহাড় পরে সমুদ্র হচ্ছে এক পাশে ইনানি। একসাথে। তো ওখানে পাহাড় পাবে, এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র, সে দুইটাই পাবে ইনানিতে গেলে। হিমছড়িতে যাওয়া হয়েছে? ওঠা হিমছড়িতে উপর মানে হিমছড়ি দিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওখানে নেমে পাহাড়ের উপরে ওঠা হয়নি। আমাদেরও হয়নি, কালকে আমরা আমরা গতকালকে গেছিলাম গেছিলাম, ইনানি। but আমরা কালকে কিভাবে গেছিলেন? বাইকে? আমরা বাইকে নিয়ে গেছিলাম। আর মানে মেয়ের যারা মানে বাইক হলো ভাই, আমরা দুইটা ইয়া করছিলাম, তেল সহ 2000 টাকা নিয়েছে। যেহেতু আমরা ইনানি পর্যন্ত যাবো। 3:30 থেকে আমরা 8টার আগে চলে আসছি, 8টা পর্যন্ত টাইম ছিল বাইকে। আর হলো আমাদের ফ্রেন্ডরা হলো কি আর চাঁদের গাড়ি নিছে, ওইটা হলো কি আর 2400 টাকা, 2400 আমরা 13 2300, 2400, 2500 এরকম। 2350 নিয়েছিল। কতক্ষণ টাইম? ওই যে আমরা গিয়েছিলাম হচ্ছে 3:30টায়, আমরা যখন ব্যাক করি তখন আপনাদের কাছে almost বাইকে 8টা এটা কি বাজে। মনে হয়েছে? বেশি নিছে নাকি কম? একটু তো বেশি ভাই, আমার নিজেদের দুইজনেরই তেল বাইক কি আছে। আপনারা বলছেন? না, নাকি? তেল না, ওরা ওরা ভরে ভরে দিয়েছে। দিয়েছে। এই আমাদের এক নিজেদেরটা নিতে সুবিধা হয়েছিল কি, আমাদের একজন আমাদের তো বন্ধু তেল হচ্ছে ভরে দিতে চাটগাইয়া। হয়েছে, তেল দেয়। আমাদের তেল নিজেদেরই নিতে হয়েছে। বাইকে হ্যাঁ, তেল তো নিজেরা নিছে। ওরা বলছে যে কত নিছিল আপনাদের কাছ থেকে? ওরা চায় আর কি বেশি, যে না আমরা যে কিলো যাব, ওনারা বলে যে লিটারে 30 কিলো করে যাবে, কিন্তু আমাদের হিসেবে যেহেতু কিন্তু ওরও ওটা বাইক FI আছে, ও তো engine, জানে যে FI আসলে engine, একটা আমাদেরও বাইকে বাইক আছে। কতটুকু লাগতে পারে। ও তখন বলছে যে আসলে এতটুকু তো হয় না, আরো বেশি যাবে। বেশি যাবে। তখন উনি বলে যে না এই এরকমই যাবে। আমাদের ওনাদের তারপর আমি একটু হন্ডায় ডাউটের ভিতরে ছিলাম, যেহেতু একটা বাইক আসলে 2-3 হাতে চালাইলেই সমস্যা হয়, আর এখানে অনেক লোক চালায়। হ্যাঁ, একদিনের আমি মনে মনে আছে 2 করি হাতে চলে তেলের যায়, সেই বিষয়টা, ক্ষেত্রে আমি বাইকের যে মোটামুটি তেল, বিশ্বাস করছি এটা 30-35 যায়। ওনাদের সাজেশনে না নেওয়াই ভালো, কারণ ওনারা সবসময় বেশি সাজেস্ট করে। ওনাদেরই লাভ। আমরা যদি বেশি ভরি, ওটা তো আর আমরা তেলটা তো বাইকে থেকে উঠে ব্যাগ নিতে পারবো না, ওটাও ওনাদেরই থেকে যাবে। সেই ক্ষেত্রে ওরা এই অনেক বেশি সাজেস্ট করে। আমাদের 4 লিটারেই হয়ে যেত, কিন্তু আমরা গেছিলাম একদম কোন দ্বীপ জানো, শাহপুরীর দ্বীপ। শাহপুরীর দ্বীপ পর্যন্ত গিয়ে আসতে আমাদের 4 লিটারেই কভার হয়ে যেত। তারপরে ওনারা বলে দিছে যে না 6 লিটার না হলেও 6 লিটার তেল লাগবে। পরবর্তীতে আমি নিজের সেক্টরের জন্য 1 লিটার নিয়ে আসছিলাম। যেহেতু পথে যদি আমার তো একটা আইডিয়া আছে। জি জি জি। আবার এই আরেকটা বিষয় হচ্ছে ওরা বাইকের লিমিট খুবই কম দেয়।
আমাদের এখান থেকে অত দূরে যাইতে তো অবশ্যই টাইমের প্রয়োজন আছে। মানে এই এতক্ষণ ধরে সাইটে দূরে রাখতে ভালো লাগে। সাইডে ধরে রাখলে সিএনজি চলে যায়। হ্যাঁ আবার সব ওনারা দিক নির্দেশনা আগে বলে না। এটা ওভারটেক বাইকটা যখন আমি নিব আগে দিক নির্দেশনা বলবে না যে আসলে এটা দিক নির্দেশনা আছে, আপনি যদি মানতে পারেন তাহলে আমাদের থেকে নিতে পারেন। হ্যাঁ ওনারা বাইক নেওয়ার পরে দিক নির্দেশনা স্লিপ দিয়ে দেয়, জরিমানা করার জন্য ওনারা এটা সেটা নেওয়ার বলে পরে দেয়। বলতে কি বাইক ঠিক আছে আমি এটা নিব, এখন আপনার কার্যক্রম শুরু করেন। ওই সময় নাম নাম্বার সব কিছু লেখা শেষ, তখন ভাই এখন আপনি আমার এই নির্দেশনাগুলো শুনেন। আর সে লেখার পরে কিন্তু একটা জিনিস, আমি যদি চলে আসতে যাই আপনার বিহেভটা অন্যরকম হয়ে যাবে। অন্যরকম হয়ে যাবে। মানে বিষয়টা হলো আপনি লেখার আগে আমাকে নির্দেশনাগুলো ভাই শুনুন। বাইক দেওয়ার সময় যে নিছেন, পরবর্তীতে নেওয়ার সময় কি ভিডিও করে নিছিলেন? হ্যাঁ, ভিডিও এবং video দেওয়ার- দেওয়ার সময় কি মানে ওরা কোনো ই করছিল আপনার সাথে? দেওয়ার সময় বাইকে কোনো কিছু হয় না, আমরা একটা হেলমেট ভেঙে ফেলছি। সাইকেলে যে হেলমেটগুলো ছিল ওইটা ভিডিও করতেছে, পোস্ট থেকে পুরোটা ভেঙে গেছে। পরবর্তীতে ওইটা কি পরবর্তীতে ওইটা হচ্ছে আমি ভাবছিলাম নতুন একটা কিনে দিতে হবে, পরে উনি 200 টাকা নিচ্ছে। বলছে ভাই 200 টাকা দেন, আমি এটা মেরামত করে চাকরি করবো। এখানেও একটা জিনিস দেখেন, এই বাইকের মধ্যে অনেক সময় স্পট করতে পারে। হ্যাঁ। তো আমরা যখন বাইকটা নিয়ে দেখি বেশ কিছু স্পট এই স্পট ওই সেম পাঁচটা তো যদি আবার একটা স্পট করে ওরা যদি চেঞ্জ করতে পারে ডিভিডের টাকাটা ওরা ব্যবসার মতো এই ব্যবসার চেঞ্জ মতো করতে হয়ে পারে। একটা স্পট পরে রয়েছে, চেঞ্জ করে না। আপনার একটা স্পট ফলাইছেন, আপনার কাছে টাকা নেই। টাকা নেই। আর বাইঙ্গা ফেললে তো আপনার চেঞ্জ করে দিতে হবে। বাইকের দিকে একটু স্ক্যাম আছে আর কি, যার সাথে যেমন পারে। আমাদের সাথে ফোন দিয়ে পারে নাই, ও হচ্ছে ওই শাহপুরীর দ্বীপে আমরা দাঁড়ায় আছি, তখন উনি ফোন দিয়ে বলতেছে কি ভাই আপনারা ওইখানে আছেন? ওদের তো ট্র্যাকার লাগানো আছে, জিপিএস ট্র্যাকার আছে। হ্যাঁ ভাই আমরা ওদের এখানে লোকও থাকে আছি। হ্যাঁ ওদের লোক থাকে লোক থাকে। সব যে জায়গায়। হ্যাঁ এখানে আছি, তো তখন ও তখন বলে যে আপনি তো এত তো বাইক টানছেন, মানে উনি আশকারা দিতে চাই যে না আমরা 60-এর উপরে বাইক টানছি, আমাদের টাকা দিতে হতে পারে। তখন ও বলছে যে 60, ও তো আগেই ফোন দিয়ে বলে দিছে 65 এইভাবে তো হবে। নামাই দিবেন, তাহলে জিপিএস লক হয়ে গেলে 1000 টাকা লাগবে। জরিমানা। হ্যাঁ কিন্তু আমরা কিন্তু 70-এর উপরেও টানছে, ও 75 পর্যন্ত টানছে, কিন্তু কোনো কিছু কিন্তু হয় না। মানে আগে থেকে ভয় দেখিয়ে দেয়। ভয় দেখাই দেয়, যাতে টানতে পারবেন না। আমাদের কাছে ওদের টাকার কাছে আছে, তার বাইকের limit যাতে দেখতে পারে, আপনারাও আমরা একটা কত সেফটির টানতেছি। বিষয় যে এমন হতে বাইক পারে যাতে যে বেশি আমাদের জোরে থেকে চালান, অনেক সময় একটু স্পিডিং বকা করলে শোনা অ্যাক্সিডেন্টের টাকা সময় রাখতে এই থাকে ওদের। সম্ভাবনা তবে থাকে। এত 60-এ তো একটা বাইক ভালো রাস্তায় 60 চালান মানে চলতেছে না। চলতেছে না। ভালো রাস্তায় আমাদের ড্রাইভিং লাইসেন্স ছিল তো আমাকে কালকে বলে দিতেছে যে আমাদের কোনো জায়গায় যদি আপনি পুলিশ দেখেন তাহলে একটু আগে দাঁড়া যাবেন। দাঁড়া হইলো আপনি আমাদেরকে বলে আমাদের লোক দাঁড়ায় থাকে, তখন বুঝতে পারলাম যে ওদের প্রত্যেকটি স্পটে লোক থাকে। সব লোক জায়গায় রাস্তায় যাওয়ার সময় মাঝে মাঝে দেখছেন কিনা জানি না, কিছু কিছু লোক দেখা যাইতেছে মনে হচ্ছে টুরিস্ট, সিঙ্গেল একজন দাঁড়ায় আছে বা দুজন দাঁড়ায় আছে। আমি একটা আইডিয়া করলাম যে ওরাই ওদেরই লোক হ্যাঁ। বাইকে থাকে। অনেকে আবার এমনও আছে যে ওদের বাইকও যায় ওইদিকে, ওদের লোক নিয়ে ওরা বাইক দিয়ে ওইদিকে যায়। দেখা গেছে কোনো জায়গায় যদি নিউজ দেয়, আশেপাশে কেউ না থাকলে ওরা বাইক টান দিয়ে সরাসরি কাছে থেকে আমি চলে যায়। যাওয়ার আগে বলছিলাম যে ভাই আমি তো বাইক নিয়ে যেতেছি, এমন তো হইতে পারে আমার কাছ থেকে বাইকটা ছিনতাই করে নিয়ে গেলো, আমার মায়ের আমার মোবাইল নিয়ে গেলো। তখন পরে বলতেছে আপনি শুধু আমাকে একটু ইনফরমেশন করবেন, একটা মিস করে হলেও দিন, বাকিটা আমি দেখবো। আমাদের লোক আছে, আর বাইকে 3টা জিপিএস লাগানো আছে। জি ভাই, এটা আমরা কালকে নিজেরা উপলব্ধি করছি। আমরা এখান থেকে যাচ্ছিলাম, তখন ভিআইপি মুভমেন্ট হইতেছিল সেনাবাহিনী। তখন হচ্ছে যে ও একটা সিগন্যাল দেখে নাই, মানে ও ভাবছে কি সোজা যাইতে পারবে, ওটা খোলা ছিল তখন। পরে ও যাওয়া ধরছে, এখন থামাই বলতেছে সিগন্যাল দিছে দেখেন না। ও মানে জাস্ট দাঁড়ায়, ওই যে পুলিশ থাকে ওইখানে, ট্রাফিক পুলিশ উনি দিছে, ও খেয়াল করে না, কারণ ও ভাবছে ওটা খোলা যাওয়া যাবে। পরবর্তীতে ওনাদের ওইখানেই একদম লোক আইসা পরে লোক আসছে, পরে বুঝতে পারলো ভাড়া মামলাও লিখছিল দিবে, কিন্তু আমাদের তো বাইক না। আমাদের এর কক্সবাজার টুরিস্ট আমরা গেলে তো আপনি খাবেন। না, কাগজে লিখে ফেলছে ভাইয়া, কাগজে লিখে ফেলছে। তো আমি গেছি, যাই হলো আমাদের আবার টুরিস্ট পুলিশের ডিআই যে আপেল মাহমুদ স্যার কি জানি কয়েকটা নাম্বার দেওয়া আছে যে ইন কেস কোনো প্রবলেম হলে ওনাদেরকে সাথে সাথে ইনফর্ম করতে। সো আমি ফোন দিয়ে বললাম, তো সেনাবাহিনী গাড়ি আটকাইছিল দেখে একটু টাইম লাগছে, সেনাবাহিনী নিয়েছিল, পরে পুলিশের কাছে দিয়েছি। দেন আমরা জাস্ট পরিচয় দিচ্ছি যে আমরা জাহাঙ্গীরনগর থেকে কোনো আসছি। দেন বলতেছে যে আপনারা নতুন তো সিগন্যাল দিচ্ছে, দাঁড়ান না এখানে। পরে বললাম যে আমি সরি, আমি আসলে বুঝতে পারি। পরে দিয়ে দিছে, আর আমার মামলাটা ইয়া লাইসেন্স করে নাই, না। আমি লাইসেন্স ছাড়াই দিছি। আমি লাইসেন্স লাইসেন্সের হেলমেটের প্রয়োজন ব্যাপারটা হয় না। ওরকম লক্ষ্য করিনি। হেলমেট একটা জায়গায় লাগছে, যেটা বিজিবি চেকপোস্ট, প্রথম যেটা আছে এটা না, তারপরেরটা। ওই যে টেকনাফে ব্রিজের ওইখানে হ্যাঁ, ওইখানে যে চেকপোস্ট আছে ওইখানে হেলমেট নিয়ে ধরে, কিন্তু কাগজ লাইসেন্স কিছু না। কাগজ চেক করে না, কারণ কি এটা সবাই জানে এখানে যে জানে, কারের ওইদিকে কাগজ নাই। আর যতগুলো বাইক যায় 100টা গেলে 98টা এখানে ভরার, আর 2টা হচ্ছে গ্রুপ টুর যারা আসে বাইক হ্যাঁ, আর ওইটা দেখলে বোঝা যায়, কারণ ওরা তো প্রপার হেলমেটটা অন্যরকম, হেলমেট দেখলেই আর প্রপার রাইডিং জ্যাকেট গিয়ার যা আছে গ্যাজেট সব, সবকিছুই আছে ওদের। আর ওদেরটা দেখলেই বোঝা যায় যে। আর এখানের গাড়ি হচ্ছে সব কক্সের নাম্বারে, কক্সের দু একটা নাম্বার। আছে ঢাকার, কিন্তু ওই বাইরে থেকে যেগুলো এগুলো তো বিভিন্ন নাম্বারে আসে। এবার গেলে ভাইয়া পুরো আবার কক্সবাজারে আসতে চাবেন?
আবার কক্সবাজার এইখানে যাইতে মন চায় না। আপু সেন্ট মার্টিন আসবো, যাবে। কিন্তু এইখানে না। সুগন্ধায় আর যদি আসে অবশ্যই সময়ের ব্যাপার স্যাপার মেনটেন করে আসবো, যে না এই সুগন্ধাতে একবার ঘুরছি, এখন মনে হইতেছে যে না আসলে সুগন্ধার থেকে যদি কিনে নিতে যেতাম তাহলে আমাদের সময়টা আরেকটু বাড়তো বা আরেকটু এখানে হ্যাঁ সৌন্দর্যের ক্ষেত্রে অনেকেরই আছে না, সৌন্দর্যের ক্ষেত্রে থাকতে মনেই চায়। আর আসার ক্ষেত্রে অবশ্যই আরও সময় নিয়ে আসবো, যে না এখানে ভিজিট করে অবশ্যই সেন্ট মার্টিন যাবো। আমার পছন্দের তালিকায় সবার আগে সেন্ট সেন্ট মার্টিন। আপনাদের কোনো সাজেশন দিতে পারেন এরকম যে বা দিতে চান? দিতে চান কি না, যে কক্সবাজার তো একটা পর্যটন এরিয়া, ওইটা পর্যটন এরিয়াটা কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, কী কাজ করলে আরও টুরিস্ট অ্যাট্রাক্ট হবে, হয়তো ফরেন টুরিস্ট আসতে পারবে, কোনো সাজেশন যদি থাকে যে সেই ক্ষেত্রে সর্বপ্রথম বলবো রেস্কিউ টিম একটু বাড়াই, রেস্কিউ। রেস্কিউ টিমটা একটু বাড়বে। বিশেষ করে দিনে যদি কমও হয়, দিনে 2-3টা হলেও যখন সন্ধ্যার পরে তো অবশ্যই নামে পানি, সন্ধ্যার পরে অন্তত যখন এই রেস্কিউ টিমগুলো আর একটু বেশি অ্যাক্টিভ থাকে। আর দ্বিতীয় হচ্ছে ফার্স্ট এটাই, দ্বিতীয় আমি কোনো কিছু দেখি যেহেতু আমাদের সাথে হয় নাই, সেক্ষেত্রে আমরা সম্ভবত কোনো ক্যামেরা নাই, ক্যামেরা না না। এখানে ভাই আমার একটা বাধ্যবাধকতা আছে, যদি বিচে ক্যামেরা দেয় তাহলে ওইটা Privacy- যদি অ্যাক্সেসটা শুধু পুলিশ বা যে আছে তাদের কাছ থেকে তাইলে ঠিক আছে, কিন্তু দিকটা আবার প্রাইভেসির দিকটা প্রাইভেসির দিকটা আছে। সো বিচে ক্যামেরা লাগানোটা, বাট আমার মনে হয় যে মানে আমার পার্সোনালি যেহেতু এই ঝাউ বাগানটায় কিছু ক্যামেরা লাগানো উচিত, কারণ এটা হচ্ছে অপরাধ হয়। বীজ বলতে হ্যাঁ, এইদিকে না তো, এখানে ক্যামেরাটা দেওয়ার সময়- এইদিকে না, এইদিকে তো আমরা সবাই গোসল করব, চলাফেরা করব, কিন্তু এই দিক দিয়ে আর আরেকটা যে হয়, পর্যটকদের আমাদের জন্য মনে হচ্ছে হলো। যারা বিচে নামে ছবি তুলবে, হয়তো বা 10 মিনিট ছবি তোলার পরে ফোন রাখার জন্য কিছু ব্যবস্থা করা উচিত। অন্তত নির্দিষ্ট 2-4 জন লোক রাখা উচিত, যেখানে শুধু ফোনগুলো ফোন রাখার তো আছে, জমা রাখে। লকার আছে না? উপরে ওটা তো 3 ঘন্টার জন্য। ওটা তো মানে উপরে আবার 3 ঘন্টা। ঘন্টার জন্য একদম ফিক্সড রেট 300 টাকা চার্জ করে। দেখা গেছে আমি এখান থেকে ছবি তুলে লকার রাইখে আসলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমার ছবি তোলার প্রয়োজন হতেও পারে, আমার মনে হতে পারে যে না এখানে এখন আমার ছবি তোলার দরকার, তখন কি করতে হবে, আমার এখান থেকে উঠে দিয়ে সেই উপরের লকারেই যেতে হবে। ওখান থেকে আনার পরে তারপরে আবার আমি ছবি ভিডিও করতে পারবো। তার আগে ওই লকার এই কাছাকাছি নিয়ে আসলে হয়ে যেত। এই লকারগুলো যদি কাছাকাছি রাখে তাহলে আর কি পর্যটনের জন্য আরেকটু বেশি সুবিধা। আর রেটটাও এমনও সময় থাকে পর্যটন আসছে, আমরা ফ্যামিলি সহ আসছি, ফোন টোন রাখার জন্য একজনের পানিতে আর কি নামতে দিতেছি না, একজন উপরে আছে, আমরা সবাই মিলে এনজয় করতেছি, ও উপরে বসে, হ্যাঁ ও বাদ করে যায় যে ওর এই জিনিসগুলো দেখে রাখতে হবে, বা আরেকজন আবার উঠে বসে আবার ও নেমে যায়, এরকম কেউ না কেউ একজন বাদ করে যাইতেছে, এরকম হয়। আপু আপনাদের ভাই আপনাদের অনেক বিরক্ত করতেছি, আর বিরক্ত না করতে না চাই না। বিরক্ত না, আমাদের আমরা আছে প্রজেক্ট বসে রয়েছি, আমরা তো নরমালি বসে ফোন টিপতে লাগছিলাম দুজনে, ছবি তুলছি, ছবিগুলো দেখতেছি। আপনারা আসলেন, কথা বললাম অনেক। লাস্ট একটা আপনারা কক্সবাজারের পুরো ট্রিপটাকে ওভারঅল পুরো ট্রিপটাকে 10-এ কত দিতে পারেন, কত দিতে চান? বেশি দেওয়া যায় না? 8 টু মাচ কাটার পরিমাণটা কি? এটা আলাদা ভাইও দিবেন, আপনি কত দিবেন? হচ্ছে এই যে বললাম যে কালকে রাত্রে একটা গাজা ঘটনা, যে একটা বাচ্চা হারানো গেছে, কিন্তু এখানে রেস্কিউ টিম নাই। সেই ক্ষেত্রে আমি তো আমার যখন ভবিষ্যতে বাচ্চা হবে আমিও তো ওদের নিয়ে আসবো, এটা আমার সাথেও ঘটতে থাকলেও পারে। সে চিন্তাছে না যে কে রেস্কিউ টিম। কোনো দিক কোনো নির্দেশনা চিহ্ন নাই। দেওয়া নাই, রেস্কিউ টিম যেমন লেখে পুলিশ, সেনাবাহিনী একটা এদের দিক দেখলে চিনবো নির্দেশনা আমরা দেওয়া পোশাক থাকে, পরিধানে। এখানে কোনো কিন্তু দিক তারা চিন্তাছে নির্দেশনা না। দেওয়া নেই, দিক নির্দেশনা দেওয়া নেই। একটা মানুষের জন্য ওই এখান থেকে আমার ওই যে রেস্কিউ টিমটা ওখানে করে দেখা যেত, অবশ্যই সময় লাগবে, সেখানে আমার বাচ্চা হারিয়ে যেতে পারে বা আমার পরিজন আরো দূরে চলে যেতে পারে। সেক্ষেত্রে রেস্কিউ টিমটা অবশ্যই কাছাকাছি বা হাতের নাগালে রাখা উচিত, বা পাশাপাশি যদি নাও থাকে নাম্বারটা তো দেওয়া উচিত, যে একটা ব্যানারে বা কোনো কিছুভাবে নাম্বারটা রেখে দেওয়া, এটা আমাদের জন্য চোখে পড়ে উচিত। মানুষের। হ্যাঁ, ভাইয়া কত দিবেন? কারণ যদি নিজের দিকটা বিবেচনা করি তাহলে তো অনেক, শুধু নিজের দিক বিবেচনা করলেই হবে না, অন্য পুরো দিকটা overall তাকাইতে হবে। overall। ওভারঅল অন্য দিয়ে দিকটা দিছি, না, আমি আর কি দিব? আপনার কি ফিল, আমি আর আপনি কি নিজের দিব? দিকটাই বলেন না। আমি তো বিনোদন পাইছি বাবা। তাহলে আপনি কত দিবেন? আমি কি দিব? এটা দিয়ে আপুর দিছি। দিকে না তাকে আমাদের দিকে। এই তো তুমি দিছি। তোমারটা বলো, আমি আমারটা দিছি, তুমি আপু তোমারটা ক্লিয়ার বলো। করে দিচ্ছি। তো তুমি যেহেতু জনগণ সবার স্বার্থে বলছো, আমি নিজের স্বার্থে বলি। জি বলেন। বলো। কত দিব? ভাইয়া তোমার এক্সপিরিয়েন্স তুমি বলো, আমি আমার এক্সপিরিয়েন্স 10-এ আমার হিসাবে ও বলতে চাইছে, ওর হিসাবে 10-এ 10। 10-এ 10। 10 11 দিতে পারলে 11 দিতে। হ্যাঁ 11 দিতে পারলে ও সেইটাই দিবে। আমার হিসেবে 10-এ 10। সে যেহেতু জনগণের স্বার্থে বলছে, আমি আমাদের নিজেদের স্বার্থে বললাম। আমি তো পর্যটন একা না, এখানে আমার মতো আরো হাজার হাজার পর্যটন আছে, শুধু নিজেরটা বিবেচনা করলে তো হবে না। আমার তবে সুবিধা আমি তো দেখলেই এখানে হবে না, আরো কক্সবাজারে সবার প্রথম, সুবিধাই দেখতে আমি যে হবে। প্রথমে একটা কথা বলছি, ছোটবেলায় আম পাকলে যেরকম একটা ফিল পাইতাম আমরা, আমার কাছে ঠিক সেরকমই লাগতেছে যে আমি সমুদ্র সৈকতের সামনে আছি। আমাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন করছি ভাইকে করছি। আর আমার আর কোনো আর প্রশ্ন আছে? কোনো আছে? না আপাতত প্রশ্ন নাই, বাট আপনাদের ওইখানে যাওয়ার পরে জানি এক্সপেরিয়েন্সটা ভালো হয়, এটা আপনাদের কাছে আশা বা আপনাদের বলে দিচ্ছি যে নাম্বারটা রেখে দেন আমাদের, আমাদের যে কোনো নাম্বারটা টাইমে আপনি আমাদের আসবেন। কল দিবেন, তাহলে আমরাও সেভ করে রাখতে পারবো। ভাই আপনার নামটা? আমার নাম আজিজুল। আজিজুল। 01 আপু আপনার নামটা? 0786 চাঁদ। 86 চাঁদ। 535 535 অনেক ট্রিপল নেম। থ্যাংক ইউ। এটা কার নাম? এটা হলো আমার নাম হলো তাইন, TAIN। তাই অবশ্যই যাবেন কিন্তু ঘুরতে। ইনশাআল্লাহ। ফোন নাম্বারটা নাম্বারটা আরেকবার বলেন।